ফার্স্ট অফ অল আমি লার্ন স্পেসকে ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের প্রফেশনালদের জন্য তারা এরকম একটা সুন্দর ওয়ার্কশপের আয়োজন করেছে। সাথে সাথে আপনাদেরকেও আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এই জন্য যে আপনারা আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় সময় আমাদের এখানে ইনভেস্ট করতেছেন। সো আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো এই জন্য যে অ্যাটলিস্ট আপনারা সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর এবং এই অডিটিং সম্পর্কে অ্যাটলিস্ট একটা ধারণা যেন আপনারা নিয়ে যেতে পারেন, আপনাদের এই সময়টা যেন মূল্যবান সময়টা যেন ইফেক্টিভ হয় সেই চেষ্টা আমি করব। সো ফার্স্ট অফ অল আমি আমার নিজের সম্পর্কে একটু বলতে চাই। যেহেতু নিজের সম্পর্কে বলতে চাই এই কারণে যে ট্রেনার হিসেবে অথবা আজকের সেশনটা আমি পরিচালনা করব। আমি জিএম ফারুক আহমেদ, আমি সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর। আমার আরো কিছু প্রফেশনাল সার্টিফিকেশন আছে ডেটা সেন্টারের উপরে, নেটওয়ার্ক সিকিউরিটির উপরে, বিগ ডেটার উপরে, এবং সব থেকে বড় বিষয় যেটা আমার জন্য আমি খুব অনার ফিল করি এই জন্য যে ওয়ার্ল্ডের যে আইটি অডিটের জন্য যে ফ্রেমওয়ার্ক যেটা আইটিএফ, ইনফরমেশন টেকনোলজি অ্যাসিউরেন্স ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের ফার্স্ট বাংলাদেশি হিসেবে আমি রিভিউয়ার হিসেবে এখানে আমার কন্ট্রিবিউশন করতে পেরেছি। এডুকেশন সাইড বলতে আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ বিএসসি এমএসসি করেছি, কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ কমপ্লিট করেছি। বর্তমানে আমি রূপালী ব্যাংকের ডেটা সেন্টারের আইটি অডিট এবং সিকিউরিটি ইনচার্জ হিসেবে কাজ করছি। ভেরি আর্লি ইন মাই ক্যারিয়ার আমি লিডস কর্পোরেশন লিমিটেড, বাংলাদেশের একটা রিনাউন্ড বড় সফটওয়্যার ফার্ম, যে ফার্মটা সিএমএমআই লেভেল 5, এই অর্গানাইজেশনে কাজ করার সুযোগ হয়েছে। এবং বর্তমানে আমি বিশেষ করে কোর ব্যাংকিং সলিউশন, ডেটা সেন্টার, ডেটা রিকভারি সেন্টার, আইসিটি সিকিউরিটি পলিসি এবং বিজনেস কন্টিনিউটি প্ল্যান রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো আমাদের অর্গানাইজেশন আছে এইগুলোর সাথে আমি অ্যাক্টিভলি কাজ করছি। তো এইগুলো বলার একটাই কারণ হলো যে আসলে এই ট্রেনিংটা কন্ডাক্ট করার জন্য বা এই সেশনটা কন্ডাক্ট করার জন্য যে জায়গাগুলোতে মূলত আমাদের এক্সামের জন্য আসে অথবা আমরা আমাদের যে জায়গাগুলোতে কাজ করতে হয় এই জায়গাগুলোতে কাজ করার একটু হলেও এক্সপেরিয়েন্স আছে, যেগুলো আমি আপনাদের সাথে আজকে এবং পরবর্তীতে শেয়ার করতে পারবো। সো আমি আমাদের আজকের এই সেশনটাকে আমি দুইটা ভাগে ভাগ করব, একটা বিফোর এক্সাম এবং আর একটা আফটার এক্সাম। সো আজকের এজেন্ডার মধ্যে আমি ওভারঅল আইসাকা এবং সিজার সম্পর্কে একটা ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করব, এবং যদি আপনি এই সার্টিফিকেশনটা পেতে চান, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর যদি আপনি হতে চান, তাহলে আপনাকে কোন রিসোর্স গুলো, এক্সাক্ট কোন রিসোর্স গুলো আপনাকে অ্যাসেস করতে হবে, কোনগুলো আপনাকে হেল্প করবে। কারণ আপনারা জানেন যে মার্কেটে লটস অফ ডকুমেন্ট আছে যেগুলো আসলে আমরা অতিরিক্ত বেশি পড়ে ফেলি, কিন্তু এক্সাক্ট ডকুমেন্টটা যদি আপনার কাছে যায়, রিসোর্সটা যদি আপনার কাছে যায়, ডেফিনেটলি আপনি খুব সহজে আপনি আপনার এক্সামের জন্য আপনি প্রিপেয়ার্ড হতে পারবেন। সো এই রিসোর্স গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, কি কি রিসোর্স আছে। এরপরে আমি সিজার যে ডোমেইন যেগুলো আছে, ডোমেইন অনেক সময় অনেকে চ্যাপ্টার বলে, বাট আইসাকা ডোমেইন হিসেবে ট্রিট করে। 5টা ডোমেইন আছে, এই 5টা ডোমেইনের উপরে আমি কিছু সময় আপনাদের সাথে কথা বলবো। এরপরে এক্সাম ডিটেলস সম্পর্কে, যে আপনি কিভাবে এক্সাম রেজিস্ট্রেশন করবেন, আপনার এক্সামের জন্য কি ধরনের প্রিপারেশন প্রয়োজন, এবং যখন আপনি এক্সাম দিবেন তখন আপনার কি কি অ্যাওয়ারনেস প্রয়োজন। সো এই বিষয়গুলো আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট পার্ট আমি যেটা করব যে বিফোর এক্সামের জন্য বা এই কি কি রিসোর্স লাগবে এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ডিয়ার প্রফেশনাল, এখানে আপনাদের একটা অপশন হলো আমরা লাস্টের যে পোর্শনটা আছে এই সময়টা আমরা কোশ্চেন আনসার, আমরা আপনাদের জন্য কোশ্চেন আনসার সেশন রাখবো, এবং আপনারা চাইলেও এই সেশনের মধ্যেও আমাকে কোশ্চেন করতে পারেন, অথবা আমাদের যে মেসেজ বক্স আছে আপনারা চাইলে সেখানেও আপনারা কোশ্চেন করতে পারবেন। কোশ্চেন থ্রু করলে আমরা আপনাদের সেই কোশ্চেন গুলোর আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। So let's go to our overview on ISACA and okay, first of all আমি এখানে যে বিষয়টা নিয়ে এসেছি যে সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর, সিজা। অনেকে সিসা বলে, অনেকে সিজা বলে, বাট আমি সিজাই বলি আর কি।
So certified information systems auditor is a world-renowned as the standard of achievement for those who audit, control, monitor, and assess an organization's information technology and business systems. So এই সার্টিফিকেশনটা ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড সার্টিফিকেশন, একটা স্ট্যান্ডার্ড তারা ফলো করে, এবং এই সার্টিফিকেশনটা বা এই স্ট্যান্ডার্ডটা তাদেরকে ফলো করা উচিত যারা একটা অর্গানাইজেশনের ইনফরমেশন টেকনোলজি এবং বিজনেস সিস্টেমের সাথে কাজ করেন, বিশেষ করে যারা অডিট, যারা কন্ট্রোল, এই সিস্টেমগুলো যারা মনিটরিং করেন অথবা এই সিস্টেমের সাথে সরাসরি যারা কাজ করেন, তাদের জন্যই এই সার্টিফিকেশনটা। সো এই সার্টিফিকেশনটার প্রোভাইড করে যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনকে আমরা বলতেছি যে আইসাকা। আইসাকা এই অর্গানাইজেশনটা প্রোভাইড করে, এবং আইসাকার একটা ফুল মিনিং একটা সময় ছিল, সেই সময় তারা বলতো ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশন। বাট নাওএডেজ আইসাকাকে শুধুমাত্র এই ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল শুধুমাত্র এই দুইটার মধ্যে নাই, অডিট এবং কন্ট্রোল না, তারা অলমোস্ট এখন 8 সার্টিফিকেশন প্রোভাইড করে, 8টা সার্টিফিকেশন প্রোভাইড করে, এবং এই 8টা সার্টিফিকেশনের মধ্যে তাদের ফার্স্ট যে সার্টিফিকেশনটা, এই সার্টিফিকেশনটা প্রোভাইড করছে 1978, সিজাটা 1978 সাল থেকে তারা প্রোভাইড করছে। সো আমরা এখানে একটা কথা বললাম যে ওয়ার্ল্ড রিনাউন্ড সার্টিফিকেশন। তো ওয়ার্ল্ড রিনাউন্ড সার্টিফিকেশন আসলে সিজা কেন, সেটা আমরা যদি একটু দেখি, যে সিজা ইজ অ্যামং দ্য টপ 5 প্রফেশনাল সার্টিফিকেট ইন দ্য ওয়ার্ল্ড। প্রফেশনাল সার্টিফিকেশনের মধ্যে টপ 5 সার্টিফিকেশনের মধ্যে আছে সিজা, এবং তাদের অবস্থান 4th। বাট আইটি অডিটের ক্ষেত্রে টিল নাও সিজার অবস্থান ফার্স্ট প্লেসে আছে। 1 নম্বর সার্টিফিকেশন যদি আপনি আইটি অডিটের জন্য বলেন, এই সার্টিফিকেশনটা সিজা। এবং সিজার যে আইসাকার অফিস বা এই যে বডি যারা দেয়, ইউএসএ থেকে মূলত আপনার এই সার্টিফিকেশনটা তারা প্রোভাইড করে। সো আমরা যদি একটু দেখি যে সিজার সম্পর্কে একটা ওভারভিউ নিতে চাই, যে অলমোস্ট 151K সার্টিফিকেশন হোল্ডার আছে, সিজার সার্টিফিকেশন হোল্ডার অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবং সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের এই সংখ্যাটা একটু ইমপ্রুভ করছে। বাংলাদেশে অলমোস্ট 130 পিপল আর সিজা প্রফেশনাল। সো সেকেন্ডলি আমি যদি একটু বলি, যে যদি স্যালারির কথা বলি, এভারেজ স্যালারি অফ সিজা হোল্ডার্স 110K প্লাস, ইউএসএ ডলার অনুযায়ী, এটা প্রফেশনালদের জন্য। বাট আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি, যে কোনো সিজা সার্টিফাইড হোল্ডার যারা আছে তাদের 1,20,000 টাকার নিচে কারো স্যালারি, এক্সেপ্ট গভর্নমেন্ট অর্গানাইজেশন, কারণ জানেন যে গভর্নমেন্ট অর্গানাইজেশন একটা স্ট্রাকচার তারা ফলো করে। এবং আমরা যদি দেখি যে এই সিজা সার্টিফিকেশনটা মূলত ইম্পর্টেন্স এই কারণে যে সিজা এগ্রিগেটেড আন্ডার আইওসি আইসি 17024 2012। সো এনসি স্ট্যান্ডার্ড ফলো করে তারা, যার জন্য এই সার্টিফিকেশনটা ভ্যালুটা আরো বেশি ক্রিয়েট করছে। সো এদের এক্সাম স্ট্যান্ডার্ড, এদের প্রফেশনালদের টাইম টু টাইম গাইডলাইন, এবং লাস্টের পয়েন্ট যেটা আমি বলতে, যে আইসাকা ঢাকা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা বাংলাদেশের প্রফেশনাল যারা আছে তাদের জন্য তারা মনিটরিং, তাদের জন্য বিভিন্ন সময় সেমিনার, সিম্পোজিয়াম, তাদের ক্যারিয়ার রিলেটেড কাজগুলো তারা করে। সো এই যে আইসাকা ঢাকা চ্যাপ্টার মূলত আইসাকার যে হেড অফিস, এই হেড অফিসের একটা উইং হিসেবে বাংলাদেশে কাজ করে। ঠিক একইভাবে যদি আমরা বলি আইসাকা ইন্ডিয়া চ্যাপ্টার, আইসাকা দুবাই চ্যাপ্টার, এবং চ্যাপ্টার গুলো তারা ওই কান্ট্রি অফিস হিসেবে ট্রিট করে। ডিয়ার প্রফেশনাল, অ্যাকচুয়ালি আই কালেক্ট দিস ইনফরমেশন ফ্রম দ্য আইসাকা ওয়েবসাইট। আপনারা যদি আইসাকার ওয়েবসাইট ভিজিট করেন তাহলে দেখবেন যে এই ইনফরমেশন গুলো। সো নেক্সট যদি আমরা বলি যে রিসোর্স টু অ্যাসিস্ট ফর বিকামিং সিজা সার্টিফাইড। সো আপনি যে ডকুমেন্ট গুলো আপনাকে এই সার্টিফিকেশনের জন্য ফলো করতে, ফার্স্ট যে ডকুমেন্টের কথা বলবো সেই ডকুমেন্ট হচ্ছে আইসাকা সিজা রিভিউ ম্যানুয়াল। এবং এই ম্যানুয়ালটা লেটেস্ট যে ম্যানুয়াল, 27th এডিশনটা লেটেস্ট। আমাদের 27th এডিশন যেটা আছে, এই এডিশনটা হচ্ছে আমাদের লেটেস্ট এডিশন। সো আমাদের অর্গানাইজেশন যেটা লার্নস প্লেস আপনাদের এই ডকুমেন্ট গুলো প্রোভাইড করবে, সফট কপি গুলো আপনাদের প্রোভাইড করবে। সো এই যে সিজা রিভিউ ম্যানুয়াল, এটা 5টা ডোমেইন আছে। এই 5টা ডোমেইন সম্পর্কে আমি একটু পরে ডিটেলস আপনাদের সাথে ডিসকাস করব।
সেকেন্ড যে ডকুমেন্টটা আপনাদের ফলো করতে হবে, সিজা রিভিউ কোশ্চেন আনসার এন্ড এক্সপ্লেনেশন ম্যানুয়াল। সো এই ম্যানুয়ালটা অলমোস্ট 1000% এই ম্যানুয়ালের মধ্যে আছে। Trust me, you will not get a single question from this manual, but this manual is so much important, so much helpful for passing your CISA exam. কারণ একটা কোশ্চেনের জন্য 4টা অপশন, এবং সিজার জন্য শুধুমাত্র আপনি একটা অপশন, বেস্ট অপশনটা আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে 2টা বা 3টা এরকম কোনো অপশন নাই, শুধুমাত্র একটা অপশন আপনি সিলেক্ট করতে পারবেন। এবং একটা কোশ্চেনের 4টা অপশনের জন্য 4টা অপশনেরই এক্সপ্লেনেশন আমার এই সিজার রিভিউ কোশ্চেন আনসার এন্ড এক্সপ্লেনেশন ম্যানুয়ালের মধ্যে আছে। এই ম্যানুয়ালটার মধ্যে সবগুলো এক্সপ্লেনেশন আছে। তো সুবিধা হলো একটা, যে যখন আপনি 1000 কোশ্চেনের জন্য 4000 অপশনের জন্য এই 4000 এক্সপ্লেনেশন পড়বেন, আলটিমেটলি আপনার কনসেপ্টটা ভেরি ক্লিয়ার হয়ে যাবে। যদিও এখান থেকে আপনি কোশ্চেন পাবেন না, বাট এই কনসেপ্টটা আপনার এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। সো এই ডকুমেন্টটাও আমরা দেখব। এবং লাস্ট যে ডকুমেন্টের কথা আমি বলবো, আমরা সেকেন্ড ডকুমেন্ট যেটা দেখলাম, সিজা রিভিউ কোশ্চেন আনসার এন্ড এক্সপ্লেনেশন ম্যানুয়াল, এই ম্যানুয়ালটারই একটা সফট ভার্সন, যেটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা আপনি আপনার মোবাইলে অথবা আপনার ডিভাইসে, ল্যাপটপে আপনি ইনস্টল করে নিতে পারেন। এখানে একটাই পার্থক্য, যে সেকেন্ড ডকুমেন্ট যেটা আছে, এই ডকুমেন্টটা মূলত হার্ড কপি, বাট এইটা আপনি সফট কপি অথবা আপনি সফটওয়্যারের মতো আপনি অ্যাক্সেস করতে পারবেন। এখানে কিছু কোশ্চেন প্রতিনিয়ত তারা আপডেট করে, আর হার্ড কপি যেটা, সেটা তারা হার্ড ভার্সন যেটা 11th এডিশন, যেটা এই এডিশনটা তারা যখন শুরু করছে তখন থেকেই আর আপডেট করা হয় না। সো মূলত আমরা এই প্রথম যে 2টা ডকুমেন্ট, এই 2টা ডকুমেন্ট যদি আপনি ফলো করেন, ডেফিনেটলি ইউ উইল সাকসেস ইন ইওর এক্সাম। তো আমরা যদি দেখি এই সিজা রিভিউ ম্যানুয়ালের যে 5টা ডোমেইন আছে, এই ডোমেইন সম্পর্কে যদি আমরা একটু দেখি, যে আসলে ডোমেইন সম্পর্কে কি কি বলছে। সো এখানে মেইন ডিফারেন্স যেটা ডোমেইন গুলোর মধ্যে, whether you are seeking a new career opportunity or striving to grow within your current organization, a CISA certification proves your expertise in this work related domain. সো এইটা শুধুমাত্র যে আপনার সার্টিফিকেশনের জন্য না, আপনি যদি আপনার প্রফেশনাল স্কিল বাড়াইতে চান, আপনি যদি আপনার অর্গানাইজেশনের ভালো একটা অবস্থানে যেতে চান, আপনি যদি অন্য অর্গানাইজেশনের কনসালটেন্সি করতে চান, তাহলে এই ডকুমেন্টটা আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই ডোমেইনটা 5টা ডোমেইন, যেটা ফার্স্ট ডোমেইন, যেটা এই ডোমেইনটাকে আমরা বলি ইনফরমেশন সিস্টেমস অডিটিং প্রসেস, এন্ড দিস ডোমেইন কন্টেইন 21% কোশ্চেন। সো টোটাল কোশ্চেন 150 কোশ্চেন থেকে আমরা 21% কোশ্চেন পাবো ডোমেইন 1 এ। Our second domain, governance and management of IT. This is a very very important domain. This domain contains 17% question. Domain 3, information systems acquisition, development and implementation. This domain contains 12% question. Domain 4, information systems operation and business resilience. This domain contains 23% question. And last domain, protection of information asset. This domain contains 27% question. They are professional. এখানে খুব সুন্দরভাবে এরা ডোমেইন গুলো সাজাইছে এভাবে, যে প্রথমে আপনাকে একটা অডিট প্রসেসটা করতে হবে। অডিট প্রসেস কিছু করতে না তো এদিকে দিতা। অডিট প্রসেস সম্পর্কে আপনাকে এখানে তারা শেয়ার করেছে, যে কোন প্রসেস গুলো ফলো করতে হবে, কোন স্টেপ গুলো ফলো করতে হবে। আমরা একটু পরে ডিটেইলস দেখবো। একটা অর্গানাইজেশনের গভর্নেন্স কি হবে, আইটি অর্গানাইজেশনের গভর্নেন্স কি হবে, ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি কি হবে, সেটা ডোমেইন 2 তে টোটাল গভর্নেন্স সম্পর্কে ডিসকাস করা হয়েছে। থার্ড স্টেজে যে তারা একটা অর্গানাইজেশনের যে ধরনের ইনফরমেশন সিস্টেম, যেমন সফটওয়্যার, হার্ডওয়্যার, নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার যেগুলো প্রয়োজন, এগুলো কিভাবে পারচেজ করবে অথবা কোন প্রসেস ফলো করে তারা ডেভেলপ করবে, তারা ডিজাইন করবে ইন্টারনাল এমপ্লয় দিয়ে, সেই বিষয়ে ডিসকাস করা হয়েছে ডোমেইন 3। এবং এই যে ডোমেইন 3 তে যেগুলো পারচেজ করা হচ্ছে অথবা ডেভেলপ করা হচ্ছে, ডোমেইন 5 এ সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবে, অপারেশন করবে, এই অপারেশনটা লিঙ্কেজ থাকবে কি ডোমেইন 1 এবং ডোমেইন 2 এর সাথে, সেই সুন্দরভাবে কম্বিনেশন লিঙ্কেজটা করা হয়েছে ডোমেইন 4 এ। এবং ডোমেইন 5 যেটা প্রোটেকশন অফ ইনফরমেশন, একটা অর্গানাইজেশনের ডেটা থেকে শুরু করে আদার্স অ্যাসেট এভরিথিং কিভাবে আপনি প্রোটেকশন করবেন, কিভাবে আপনি কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি এইগুলো এনশিওর করবেন, সেই বিষয়টা ডিসকাস করা হয়েছে আপনার ডোমেইন 5 এ।
সো আমরা যদি একটু ডোমেইন গুলোর মধ্যে একটু দেখি, খুব শর্ট টাইমে আমি আপনাদের থেকে নেব যদি আপনারা আমাকে অ্যালাউ করেন। সো আমাদের ফার্স্ট ডোমেইন যেটা, ডোমেইন 1, ইনফরমেশন সিস্টেমস অডিটিং প্রসেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডোমেইন। এবং এই ডোমেইন গুলো সচরাচর আমরা যারা কাজ করি ইন্ডাস্ট্রিতে, আমরা এই ডোমেইন গুলো সম্পর্কে খুব ভালো জানি। আমরা কি বললাম যে আমাদের এই ডোমেইনটা 21% আমরা এখান থেকে কভার করতে পারি। সো 21% কোশ্চেন বলতে আমরা এখানে কভার করব কত? অলমোস্ট আমরা এখানে 32% উইল গেট ফ্রম ডোমেইন 1, কারণ টোটাল কোশ্চেন 150টা। 150 কোশ্চেন থেকে আমরা 32% আমরা কভার করতে পারবো ডোমেইন 1 এ। সো ডোমেইন 1 এ প্রতিটা ডোমেইনে 2টা করে পার্ট, একটা পার্ট এ, একটা পার্ট বি। পার্ট এ তে মূলত থিওরিটিক্যাল বিষয়গুলো তারা ডিসকাস করে, পার্ট বি তে কিছুটা হলো প্র্যাকটিক্যাল অথবা টেকনিক্যাল নলেজ এখানে প্রোভাইড করার চেষ্টা করছে তারা। সো প্রথমে যদি আমরা দেখি আইএস অডিট স্ট্যান্ডার্ড গাইডলাইন এন্ড কোড অফ এথিক্স, যে প্রফেশনাল আমরা জানি যে স্ট্যান্ডার্ড হলো বেসলাইন, মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা আপনাকে থাকতে হবে। সো আপনি আইএস অডিট যখন করবেন, ইনফরমেশন সিস্টেম অডিট করবেন এবং অ্যাজ এ সিজা হিসেবে আপনি যখন অডিটটা করবেন তখন আপনার কি কি স্ট্যান্ডার্ড আপনাকে ফলো করতে হবে, আপনাকে কোন কোন স্ট্যান্ডার্ড গুলো ফলো করতে হবে সেটা বলা হয়েছে আমার এই পার্টে। এবং এই স্ট্যান্ডার্ড গুলো অ্যাচিভ করার জন্য আপনাকে কি কি গাইডলাইন আপনি ফলো করতে পারেন। এখানে কোড অফ এথিক্স কি? কোড অফ এথিক্স হলো আপনি অডিটর হিসেবে যখন অডিট করবেন, একটা অর্গানাইজেশন কোন ইনফরমেশন গুলো আপনি শেয়ার করতে পারবেন না, আপনি আপনার পার্সোনাল কাজের জন্য অর্গানাইজেশনে কোনো ইনফরমেশন আপনি শেয়ার করতে পারবেন না, আপনার কম্পিটেন্সি আপনাকে অর্জন করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের ডিসকাস করা হয়েছে এই আইএস অডিট স্ট্যান্ডার্ড গাইডলাইন্স এবং কোড অফ এথিক্স এর মধ্যে। দেন বিজনেস প্রসেস, একটা অর্গানাইজেশনে বিজনেস প্রসেস গুলো কিভাবে অর্গানাইজ হয়, কোন স্টেপ বাই স্টেপ কিভাবে এইগুলো প্রসেস হয়। যেমন আমরা যদি বলি আইএস অডিটের জন্য যদি আমরা দেখি যে অডিট প্রসেসের যে ফেজ আছে, মূলত 3টা ফেজ আমরা এখানে ডিসক্রাইব করি। একটা প্ল্যানিং, 2 নম্বর ফিল্ড ওয়ার্ক এবং 3 নম্বর রিপোর্টিং। সো এই প্ল্যানিং, ফিল্ড ওয়ার্ক এবং রিপোর্টিং এই 3টা ফেজের মেন ফেজ হিসেবে এখানে ট্রিট করা হয় এবং এই ফেজগুলো অ্যাচিভ করার জন্য আরো সাব ফেজে ডিভাইড করা হয়। যেমন রিপোর্টিং ফেজকে আমরা ডিভাইড করতে পারি, সাব ফেজ হিসেবে ডিভাইড করতে পারি কি, যে রিপোর্ট রাইটিং, এখানে রিকমেন্ডেশন, রিপোর্ট ইস্যুইং, বিভিন্ন বিষয়ে আমরা এগুলোকে আরো সাব ফেজে আমরা ডিভাইড করতে পারি। দেন টাইপস অফ কন্ট্রোল, আমরা জানি যে কন্ট্রোল কখন ইমপ্লিমেন্ট করি, যখন একটা রিস্ক থাকে, রিস্ককে মিটিগেট করার জন্য আমরা কন্ট্রোল। সো রিস্ক ইকুয়াল টু কি? রিস্ক ইকুয়াল টু থ্রেট ইনটু ভালনারেবিলিটি। সো কোনো অর্গানাইজেশনের কোনো সিস্টেমের যে উইকনেস আছে এটাকে আমরা বলি কি? ভালনারেবিলিটি। এবং এই ভালনারেবিলিটির কারণে যে ধরনের ক্ষতি হতে পারে সম্ভাবনা থাকে সেটাকে আমরা বলি কি? থ্রেট। সো ইন্টারনাল থ্রেট, এক্সটার্নাল থ্রেট, এবং ফাইনালি রিস্ক ইকুয়াল টু আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ ইম্প্যাক্ট ইনটু ভালনারেবিলিটি ইনটু থ্রেট। সো এই রিস্ককে মিটিগেট করার জন্য আমরা বিভিন্ন ধরনের কন্ট্রোল ইমপ্লিমেন্ট করি। যেমন এখানে প্রিভেন্টিভ কন্ট্রোল থাকতে পারে, এখানে কারেক্টিভ কন্ট্রোল থাকতে পারে, এখানে ডিটেকটিভ কন্ট্রোল থাকতে পারে, ডিটারেন্ট কন্ট্রোল থাকতে পারে। বিভিন্ন যে ওয়েতে প্রিভেন্টিভ কন্ট্রোল কোনগুলো, ঘটনা যেন না ঘটে এই জন্য আমরা যে ধরনের কন্ট্রোল গুলো আমরা ইমপ্লিমেন্ট করি। ডিটেকটিভ কন্ট্রোল, যেগুলো ঘটনা ঘটে গেছে এইগুলোকে আমরা ট্র্যাক করার জন্য কি কি ধরনের আমার এখানে তারা অ্যানোমালিস কাজ করেছে সেগুলো ফাইন্ড আউট করার জন্য আমরা যে কন্ট্রোল গুলো ইউজ করি। ডিটেকটিভ কন্ট্রোল। কারেক্টিভ কন্ট্রোল, যে আমরা পূর্বের অবস্থায় নর্মাল স্টেটে আমরা যেন ফিরে আসতে পারি, এই জন্য আমরা আমাদের যে ধরনের কন্ট্রোল গুলো এখানে থাকে সেগুলো আমরা বলি কারেক্টিভ কন্ট্রোল। সো যেমন আমরা ডেটাবেজের ব্যাকআপ রাখি, ডেটার ব্যাকআপ রাখি, কিসের জন্য? কারেক্টিভ কন্ট্রোল। সো এই ধরনের কন্ট্রোল গুলো নিয়ে আমরা ডিসকাস করি আমরা এই সেকশনে। দেন রিস্ক বেস অডিট প্ল্যানিং, যে কোনো সিনারিওতে আমরা রিস্ক বেস অডিট প্ল্যানিং থেকেই আমরা শুরু করি। একটা অর্গানাইজেশনের যখন একটা অডিট চার্টার ডিফাইন করা হয় তখন সেখানে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস শুরু হয়। সো আমরা কাজ করি মূলত অডিট প্ল্যানিং থেকে, এবং আমরা প্ল্যানিং এর মধ্যে আমরা যে ধরনের সিকোয়েন্সটা মেনটেন করি, আমরা টপ রিস্ক বেস সিস্টেম গুলো, টপ রিস্ক বেস ইস্যু গুলো আমরা প্রথমে নিয়ে আসি এবং সেখান থেকে আমরা অডিট করি। আমরা এই সেকশনে আরো দেখবো যে কি কি ধরনের অডিট, কি কি ধরনের অ্যাসেসমেন্ট আমরা এখানে করতে পারি, সেইগুলো আমরা এখানে দেখতে পারি। এবং সেকেন্ড পার্ট যেটা, যে অডিট প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে কি কিভাবে আমরা একটা অডিট প্রজেক্টকে ম্যানেজ করবো। সো আমরা যে অডিট সম্পর্কে যদি আমরা জানি যে অডিট কি,
অডিট হলো 3 ধরনের অডিট আমরা এখানে করি। একটা আইএস অডিট, ফাইন্যান্স অডিট এবং বিজনেস অডিট। এবং ইনফরমেশন সিস্টেমস অডিট বলছি কারণ কি, ইনফরমেশন সিস্টেম কনসিস্ট অফ পিপল, প্রসেস এন্ড টেকনোলজি। সো ইনফরমেশন সিস্টেমস অডিট কে আমরা বলতেছি যে পিপল, প্রসেস, টেকনোলজি ইউজ করে যখন আমরা আইটি অডিট, ফাইন্যান্স অডিট এবং বিজনেস অডিট এই 3টা জায়গায়, এই 3টা সেকশনে আমরা অডিট করি, তখন সেটাকে আমরা বলতেছি যে ইনফরমেশন সিস্টেমস অডিট। ফর দিস রিজন সিজা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি এসেনশিয়াল এন্ড ভেরি রিনাউন্ড আইটি অডিট সার্টিফিকেশন, কারণ এই সার্টিফিকেশনের মধ্যে এই 3টা জিনিস কভার করে। সো এই ধরনের অডিট গুলো নিয়ে আমরা এবং অ্যাসেসমেন্ট গুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করি। এবং এখানে প্রজেক্ট বলতে আমরা কি বোঝাই, যার একটা স্টার্টিং টাইম থাকে, যার একটা এন্ডিং টাইম থাকে। সো অডিট প্রজেক্টকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি সেই বিষয়গুলো আমরা এই সেকশনে আমরা দেখি। আমরা বিভিন্ন ধরনের স্যাম্পলিং মেথোডোলজি, আমরা কি কি ধরনের স্যাম্পলিং কালেক্ট করবো, কারণ এক একটা অর্গানাইজেশন এক এক নিয়মে চলে। সো তাদের স্যাম্পলিং গুলো কিন্তু ডেফিনেটলি ডিফারেন্ট হবে। আপনি ব্যাংক এন্ড ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনের জন্য এক ধরনের অডিট হবে, আবার আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য কিন্তু আপনার অডিটটা ডিফারেন্ট। সো আপনি কি ধরনের স্যাম্পলিং নেবেন, স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, অথবা স্টপ অফ গো স্যাম্পলিং, ডিসকভারি স্যাম্পলিং, বিভিন্ন স্যাম্পলিং নিয়ে আমাদের এই সেকশনে ডিসকাস করা হয়েছে। নেক্সট আমাদের ডিসকাস করছে অডিট এভিডেন্স কালেকশন টেকনিক। আপনি কি ভাবে আপনি অডিটের এভিডেন্স গুলো কালেক্ট করবেন। সো এখানে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরেই আপনাকে অ্যাজ এ অডিটর হিসেবে আপনাকে এই এভিডেন্স গুলো কালেক্ট করতে হবে। কারণ আপনাকে দেখতে হবে যে আপনি যে এভিডেন্স গুলো কালেক্ট করছেন আপনার অবজেক্টিভিটি এটা ফিল আপ করতেছে কিনা, টাইমিং অফ দ্য এভিডেন্স এটা কভার করতেছে কিনা, আপনি ইন্ডিপেন্ডেন্সি ওয়েতে আপনি এভিডেন্স গুলো কালেক্ট করতে পারছেন কিনা, অথবা যারা আপনাকে ইনফরমেশন দিচ্ছে তারা স্বাধীনভাবে মতামত দিতে পারছে কিনা, সেই বিষয়গুলো এবং এইগুলো কিভাবে কভার করা যায় সেইগুলো আমরা দেখব মূলত আমাদের এই অডিট এভিডেন্স কালেকশন এন্ড টেকনিকের মধ্যে। দেন ডেটা অ্যানালাইটিক্স, আমি যে অডিটের এভিডেন্স গুলো, যে ডেটাগুলো কালেক্ট করলাম, এই ডেটাগুলো আমি কিভাবে এখন অ্যানালাইসিস করব, কারণ কি আই হ্যাভ টু সাবমিট দ্য ফাইনাল রিপোর্ট টু দ্য ম্যানেজমেন্ট। সো এই যে ডেটা অ্যানালাইটিক্স এর জন্য আমরা কি কি টুলস, টেকনোলজি ইউজ করতে পারি, অটোমেটেড কি টুলস ইউজ করতে পারি। যেমন অটোমেটেড টুলস এর মধ্যে আমরা এখানে করি কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক। এই কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিকের মধ্যে কি থাকতে পারে, আমার এর মধ্যে জেনারেলাইজড অডিট সফটওয়্যার থাকতে পারে, ইউটিলিটি সফটওয়্যার থাকতে পারে, ডিবাগিং এন্ড স্ক্যানিং সফটওয়্যার থাকতে পারে। সো এই সফটওয়্যার গুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেব। এবং ফাইনালি আমরা এখানে কিভাবে আমাদেরকে রিপোর্টটা প্রোভাইড করতে হবে, ফাইনাল রিপোর্ট প্রোভাইডের যে স্ট্যান্ডার্ড, যেটা যে রিপোর্টের কি কি সেকশন আমাকে থাকতে হবে, আমার রিপোর্টের কিভাবে আমি ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেশনটা করব, আমার এক্সিকিউটিভ সামারিটা কেমন হবে, ইভেন আমার এইখানে তাদের যে ল্যাকিংস আছে এই ল্যাকিংস গুলো মিটিগেট করার জন্য আমরা আমাদের বেস্ট প্র্যাকটিস কিভাবে প্রোভাইড করতে পারবো সেগুলো আমরা দেখি এই রিপোর্টিং এন্ড কমিউনিকেশন টেকনিক্স এর মধ্যে। সো ডিয়ার প্রফেশনাল, আমরা যদি একটু দেখি একটা স্যাম্পল কোশ্চেন যে আসলে অডিট থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, এখানে কি ধরনের কোশ্চেন আসে বা কিভাবে আমরা এগুলো মিটিগেট করব। সো যেমন একটা কোশ্চেন, স্যাম্পল কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং আউটলাইন্স দ্য ওভারঅল অথরিটি টু পারফর্ম অ্যান আইস অডিট। সো এমন একটা ডকুমেন্ট যে ডকুমেন্টটা ওভারঅল অথরিটি এর সম্পর্কে টোটালটাই আপনাকে ডিসক্রাইব করছে, সেই ডকুমেন্টটা কোনটা। যেমন অডিট স্কোপ এন্ড গোল এন্ড অবজেক্টিভ, দ্য অডিট স্কোপ উইথ গোল এন্ড অবজেক্টিভ। সো গোল এবং অবজেক্টিভ যেটা ওভারঅল অথরিটি সম্পর্কে, অথরিটি বলতে কার রেসপন্সিবিলিটি কি, কে কতটুকু কাজ করবে, এই ডিটেলস সম্পর্কে সেখানে বলা থাকে। সো অপশন এ না হওয়ার সম্ভাবনা বেশি। অপশন বি তে বলছে এ রিকোয়েস্ট ফ্রম ম্যানেজমেন্ট টু পারফর্ম অ্যান অডিট, যেটাকে আমরা বলি অডিট এনগেজমেন্ট লেটার, যে লেটারটা পাওয়ার পরে আপনি কাজ স্টার্ট করতে পারেন। সো অডিট এনগেজমেন্ট লেটারের মধ্যে আসলে ওভারঅল অথরিটি সম্পর্কে বলা থাকে না। অপশন ডি তে বলছে দ্য অ্যাপ্রুভড অডিট শিডিউল। অডিট শিডিউল হলো আপনি কোন সময়ের মধ্যে কতটুকু কাজ করবেন, কোন সময়ের মধ্যে আপনার কতটুকু টাস্ক আপনি শেষ করবেন, সেটাও অপশন ডি তে বলছে। সো বাকি থাকলো কি অপশন সি, দ্য অ্যাপ্রুভড অডিট চার্টার। সো অডিট চার্টার হলো এমন একটা ডকুমেন্ট যে ডকুমেন্টে আপনার ওভারঅল অথরিটি, কার রেসপন্সিবিলিটি কি হবে, আপনার অডিটের এরিয়া কি হবে, স্কোপ কি হবে, এভরিথিং ইন ডিটেলস আপনার এই অপশনে থাকবে। তো কারেক্ট আনসার হবে সি। এবং আপনি যখন এই যে কোশ্চেন এবং আনসার রিভিউ ম্যানুয়ালের মধ্যে যাবেন
তখন অপশনগুলো ঠিক এইভাবে দেওয়া থাকবে এবং এখানে আপনার ডিসক্রাইব করা থাকবে the approved audits are outlines the auditor responsibility, authority and accountability এবং বাকি অংশগুলো কেন কারেক্ট না সেটাও আমাদের এখানে ডিফাইন করা থাকে, সেটাও আমাদের এখানে ডিসক্রাইব করা থাকে। সো আমরা যদি এইভাবেই আমাদের টোটাল সেশনটা আমরা দেখি, আমরা আমাদের অপশনগুলো দেখি, তাহলে দেখবেন যে সহজেই আপনি আপনার এগুলো আপনি ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। তো আমরা যদি আমাদের ডোমেইন 2টা দেখি, গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট অফ আইটি, বললাম আমাদের এই ডোমেইন থেকে আমরা এখান থেকে 17% পাবো। খুব ছোট্ট একটা ডোমেইন, 17% দ্যাটস মিন আমরা 26% উইল গেট ফ্রম দিস ডোমেইন। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডোমেইন ফর আস। সো এইখানে আমরা কি করতে পারি, আমাদের প্রথম পার্ট যেটা, আপনারা একটু কাইন্ডলি মিউট করে নিলে অন্যদের প্রবলেম হবে না প্লিজ। আচ্ছা, তাহলে আমরা ডোমেইন 2 তে গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট অফ আইটি। সো আইটি গভর্নেন্স এর মধ্যে কি কি আছে, যে আইটি গভর্নেন্স এন্ড আইটি স্ট্র্যাটেজি। সো প্রথমে আমাদেরকে আসলে বুঝতে হবে যে আসলে গভর্নেন্স কি বা আইটি গভর্নেন্স কি। আইটি গভর্নেন্স মূলত 3টা জিনিসের সমন্বয়ে গঠিত হয়। একটা হচ্ছে লিডারশিপ, অর্গানাইজেশনাল স্ট্রাকচার এবং প্রসেস। এবং আমরা জানি গভর্নেন্স বিভিন্ন ধরনের গভর্নেন্স হয় বা 2 ধরনের গভর্নেন্স আমরা বলতে পারি। মেইনলি 2 ধরনের গভর্নেন্স কি, এন্টারপ্রাইজ গভর্নেন্স কে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স আর একটা বিজনেস গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্স এর কাজ হলো যে স্ট্র্যাটেজিক ডিরেকশন প্রোভাইড করা, বেসিক্যালি কাজ করে কনফরমেন্স রিলেটেড। আর বিজনেস গভর্নেন্স যেটা কাজ করে মূলত পারফরমেন্স রিলেটেড। এবং 2টা গভর্নেন্সেরই লক্ষ্য উদ্দেশ্য একটাই, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা এবং ভ্যালু ক্রিয়েশন, এই 2টা। এবং এই 2টার সাথে একসাথে কাজ করার জন্য মূলত এই আইটি গভর্নেন্সটা কাজ করে অ্যালাইন ভাবে। সো কর্পোরেট গভর্নেন্স 3টা জিনিস নিয়ে গঠিত, ট্রাস্ট, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি। সো এই গভর্নেন্স, আইটি স্ট্র্যাটেজি, এই বিষয়গুলো নিয়ে আমরা এই সেকশনে কাজ করি। আপনারা জানেন যে স্ট্র্যাটেজি হলো একটা অ্যাকশন প্ল্যান, এবং স্ট্র্যাটেজিক প্ল্যান হয় 3 to 5 ইয়ার্স এর যে প্ল্যানগুলো। সো এই প্ল্যান, স্ট্র্যাটেজিক, আইটি গভর্নেন্স এর পার্ট যেগুলো, এন্টারপ্রাইজ গভর্নেন্স, এইগুলো নিয়ে আমরা এই সেকশনে আমরা ডিসকাস করি। এবং আইটি রিলেটেড বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক, রিনাউন্ড ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। যেমন আমি বললাম যে কোভিড অথবা আইটিএফ। সো এই ফ্রেমওয়ার্ক গুলো নিয়ে আমরা আমাদের এই সেকেন্ড সেকশনে, এবং স্ট্যান্ডার্ড পলিসি এবং প্রসিজার, এই 3টা নিয়ে এখানে একটা অর্গানাইজেশনাল গভর্নেন্স এর জন্য কাজ করছে। সো পলিসি হলো হাই লেভেল একটা ডকুমেন্ট, হাই লেভেল স্টেটমেন্ট। এটা কনস্টিটিউশনের সাথে তুলনা করা হয়। যেমন আমরা বলি জাতীয় সংসদের সংসদ সদস্য হলো পলিসি মেকার, তারা কনস্টিটিউশন তারা অ্যাড, রিমুভ অথবা আপডেট করে, বাট এখানে এক্সপ্লেনেশন থাকে না। সো একটা অর্গানাইজেশনের এই পলিসি অ্যাচিভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড এখানে ফলো করা হয়, এবং এই স্ট্যান্ডার্ডকে অ্যাচিভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রসিজার আমরা এখানে ডিফাইন করে রাখি। সো এই আইটি স্ট্যান্ডার্ড, পলিসি এবং প্রসিজার 3টাই ম্যান্ডেটরি, বাট আমরা বিশেষ করে গাইডলাইন যেটা থাকে এটা আমাদের অপশনাল থাকে, যে আমরা যে কোনো ওয়েতে আমরা এইটাকে অ্যাচিভ করতে পারি। সো আমরা যদি খুব ছোট্ট একটা এক্সাম্পল দেই, যে এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে তখন তারা কি বলেছিল, যে আমরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমার সরকার কাজ করবে। সো তারা শুধুমাত্র ডিজিটাল বাংলাদেশ কথাটা উল্লেখ করেছিল, আসলে এখানে কিন্তু ইন ডিটেলস কোনো কিছু ছিল না। সো এই ডিজিটাল বাংলাদেশ এটা এস্টাবলিশড করার জন্য তারা কি করলো, বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড তারা ফলো করলো, যে আমি কোন কোন সেক্টর গুলোতে আমি কাজ করতে পারি, কোন কোন সেক্টর গুলো আমি ডিজিটালাইজ করলেই আমার ডিজিটাল বাংলাদেশ হয়ে যাবে। তারা বিভিন্ন সেক্টরকে ডিজিটালাইজের আন্ডারে করলো এবং স্ট্যান্ডার্ড বেসলাইন হিসেবে কিছু তারা প্রসেস ডিফাইন করলো, এবং এই প্রসিজার গুলো ডিফাইন করলো ওই স্ট্যান্ডার্ডকে অ্যাচিভ করার জন্য। সো এইভাবে যদি আমরা দেখি যে পলিসি, স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন একটার সাথে আরেকটা কিভাবে লিঙ্কেজ, সেই বিষয়গুলো আমাদের এখানে ডিসকাস করছে। অর্গানাইজেশনাল স্ট্রাকচার, একটা অর্গানাইজেশনের অর্গানোগ্রাম কেমন হবে। সো একটা অর্গানাইজেশনের অর্গানোগ্রাম যখন আপনি দেখবেন, আলটিমেটলি আপনি ওই অর্গানাইজেশনের স্ট্রাকচার সম্পর্কে আপনি বুঝতে পারবেন। এন্টারপ্রাইজ আর্কিটেকচার, একটা অর্গানাইজেশনের কিভাবে রিস্কটাকে ম্যানেজ করা হচ্ছে, বিভিন্ন ম্যাচুরিটি মডেল, যেমন সফটওয়্যার অর্গানাইজেশনের জন্য আমরা ম্যাচুরিটি মডেল
হিসেবে একই সিএমএমআই, ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল ইন্টিগ্রেশন, অথবা আইডিয়াল মডেল, বিভিন্ন মডেল সম্পর্কে আমাদের এখানে ডিসকাস করছে। দেন একটা অর্গানাইজেশনের অডিট করার জন্য আপনাকে কি জানতে হবে, ওই অর্গানাইজেশনের পলিসি সম্পর্কে আপনাকে জানতে হবে, ওই অর্গানাইজেশনের কন্ট্রোলিং বডি যারা আছে তাদের পলিসি, তাদের রুলস রেগুলেশন, এগুলো আপনাকে জানতে হবে। এবং ফাইনালি আপনাকে জানতে হবে ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিস, সেগুলো আপনাকে জানতে হবে। যেমন ব্যাংকের কথা যদি আমি বলি, আপনি ব্যাংকে অডিট করতে গেছেন, সো আপনাকে আগে দেখতে হবে যে ব্যাংকের ম্যানেজমেন্টের পলিসি কি, দেন আপনাকে দেখতে হবে বাংলাদেশ ব্যাংকের পলিসি কি, আপনাকে দেখতে হবে ফাইন্যান্স মিনিস্ট্রির পলিসি কি, তারপর দেখতে হবে ইন্ডাস্ট্রিতে বেস্ট প্র্যাকটিস কোনটা সেটা আপনাকে জানতে হবে। সো এই পলিসি, রেগুলেশন, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেটা একটা অর্গানাইজেশনকে প্রভাবিত করে, সেগুলো আমরা এই সেকশনে দেখবো। প্রফেশনাল আমরা বলেছিলাম যে পার্ট এ যেটা, এটা কিছুটা থিওরিটিক্যাল, আর পার্ট বিটা কিছুটা হলো প্র্যাকটিক্যাল। সো আইটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যদি বলি পার্ট বি তে আইটি রিসোর্স ম্যানেজমেন্ট। সো আইটি রিসোর্স ম্যানেজমেন্ট বলতে শুধুমাত্র এখানে হিউম্যান রিসোর্স না, আইটি রিলেটেড, সেটা আপনার একটা কম্পিউটার হতে পারে, একটা ল্যাপটপ হতে পারে, একটা পেন ড্রাইভ হতে পারে। সো এই রিসোর্স গুলোকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, আপনি কিভাবে এদের জন্য আপনি সুন্দরভাবে একটা ইনভেন্টরি তৈরি করবেন, কোন প্রসেস গুলো আপনাকে ফলো করতে হবে, সেইগুলো আমরা আইটি রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে করছি। সো আইটি রিসোর্স, হিউম্যান রিসোর্স যদি বলি, হায়ারিং থেকে শুরু করে ফায়ারিং পর্যন্ত কোন কোন সেকশন গুলো দেখতে হবে, কি তাদেরকে স্ক্রিনিং করতে হবে, হ্যাঁ, এইগুলো সবগুলো আমরা দেখবো আইটি রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে। আইটি সার্ভিস প্রোভাইডার অ্যাকুইজিশন এন্ড ম্যানেজমেন্ট, যাদের থেকে আমরা সার্ভিস গুলো নিচ্ছি, থার্ড পার্টি ভেন্ডর, তাদের সাথে আমার কন্ট্রাক্টটা কেমন হবে, আমি কিভাবে তাদের থেকে এইগুলো আমরা নিব, এবং তাদের ইউজারদেরকে আমরা কিভাবে ম্যানেজ করব, সেটা আমরা দেখি আইটি সার্ভিস প্রোভাইডার অ্যাকুইজিশন এন্ড ম্যানেজমেন্ট। দেন আইটি পারফরমেন্স মনিটরিং এন্ড রিপোর্টিং, আমি যে ডকুমেন্ট গুলো, আমি যে রিসোর্স গুলো থার্ড পার্টি থেকে আমি নিলাম অথবা আরো অর্গানাইজেশন ডেভেলপ করলাম, সেগুলোর পারফরমেন্স জানার জন্য আমরা আইটি পারফরমেন্স মনিটরিং এবং রিপোর্টিং, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন টেকনোলজি যেভাবে ইউজ করা হয়, সেইগুলো আমরা এখান থেকে নিতে পারি। সো আইটি পারফরমেন্সের জন্য আমাদের যে পয়েন্টগুলো, বিশেষ করে একজন অডিটরকে দেখতে হবে যে ম্যাট্রিক্সটা তাদেরকে ফলো করতে হবে পারফরমেন্স অপটিমাইজেশন করার জন্য, সেগুলো আমাদের এখানে ফলো করতে হবে। এবং লাস্টে যেটা বলছে কোয়ালিটি অ্যাসিউরেন্স এন্ড কোয়ালিটি কন্ট্রোল, হ্যাঁ, বা কোয়ালিটি ম্যানেজমেন্ট অফ আইটি। সো আমরা সবাই জানি কোয়ালিটি অ্যাসিউরেন্স মূলত ফোকাস করে একটা প্রসেস, এবং কোয়ালিটি অ্যাসিউরেন্স মূলত একটা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন, যে এটা ডিফেক্টকে প্রিভেন্ট করে। আর কোয়ালিটি কন্ট্রোল এটা মূলত একটা প্রোডাক্টকে ফোকাস করে। কোয়ালিটি অ্যাসুরেন্স প্রোডাক্টকে ফোকাস করতেছে, কোয়ালিটি কন্ট্রোল প্রোডাক্টকে ফোকাস করতেছে, এবং কোয়ালিটি কন্ট্রোল মূলত একটা রিঅ্যাক্টিভ অ্যাকশন, যে কোনো ডিফেক্ট যদি থাকে এই ডিফেক্টে তারা ফাইন্ড আউট করে, এটা হলো কোয়ালিটি কন্ট্রোলের। কারো মনে হয় মাইক্রোফোনটা, আচ্ছা আমি মিউট করে দিলাম। সো আমরা যদি এই সেকশন গুলো দেখি, আমরা একটা স্যাম্পল কোশ্চেন দেখি যে আসলে কি ধরনের কোশ্চেন এক্সামে আসতে পারে। যেমন এখানে বলছে হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য ওভারঅল ডিরেকশন, কস্ট এন্ড টাইম টেবলস ফর সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট। একটা সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য ওভারঅল ডিরেকশন, কস্ট এবং টাইম টেবলস এর জন্য রেসপন্সিবল, এগুলো ডিফাইন করার জন্য রেসপন্সিবল কে থাকে। সো আমরা যদি অপশন এ দেখি, দ্য প্রজেক্ট স্পন্সর। প্রজেক্ট স্পন্সর হলো প্রজেক্টের জন্য যিনি ফান্ড দেন, তিনি হচ্ছে প্রজেক্ট স্পন্সর। প্রজেক্ট স্টিয়ারিং কমিটিটা আমরা একটু পরে আসি। সিনিয়র ম্যানেজমেন্টের কাজ হলো একটা প্রজেক্টের জন্য যত ধরনের অ্যাসেট প্রয়োজন, যত ধরনের রিসোর্স প্রয়োজন, এই রিসোর্স গুলো অ্যালোকেট করা। প্রজেক্ট টিম লিডার হলো একটা টিমের, যে কোনো একটা স্পেসিফিক টিমের কাজগুলো একজন টিম লিডার কাজ করে। সো বাকি থাকলো অপশন বি, দ্য প্রজেক্ট স্টিয়ারিং কমিটি। সো প্রজেক্ট স্টিয়ারিং কমিটি মূলত আপনার এই ওভারঅল ডিরেকশন, কস্ট এবং টাইম টেবলস নিয়ে কাজ করে। সো যখনই এক্সামে আপনি কোশ্চেনে দেখবেন যে কস্ট নিয়ে যারা কাজ করে, ডিরেকশন নিয়ে যারা কাজ করে, স্টিয়ারিং কমিটি কি, যার হাতে চাকাটা থাকে, স্টিয়ারিং থাকে, যিনি ড্রাইভ করেন। সো ওভারঅল ডিরেকশনটা হচ্ছে প্রজেক্ট স্টিয়ারিং কমিটির হাতে। সো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার বি, এবং এক্সপ্লেনেশনটা দেওয়া আছে এখানে। আমরা যদি পেজ নাম্বার 203 তে একটু দেখি আপনাদের জন্য, আমি একটু দেখাই এটা, যে আমরা যে রিসোর্স গুলো অ্যাক্সেস করব এখানে, জাস্ট একটু আপনাদের জন্য আমি একটু শেয়ার করি। যেটা আমাদেরকে ফলো করতে হবে, সেটা যদি আমরা এখানে দেখি যে
সিজা রিভিউ ম্যানুয়াল, যেটা এই ম্যানুয়ালটা 27th এডিশন। এবং এই এডিশনের আমরা যদি একটা পেজে দেখি যে আমরা কিভাবে মূলত এই সেশন গুলো কন্ডাক্ট করি, যেমন এখানে দেখেন, এখানে প্ল্যানিং পার্ট আছে প্রথমে, এবং আমরা ঠিক এইভাবে যে একটা অডিট কেন করা হয়, আপনি আপনার অর্গানাইজেশনকে কেন অডিট করবেন, খুব সিম্পল, যে আপনি যদি আপনার অর্গানাইজেশনকে অডিট করেন তাহলে 3টা জিনিস কনফার্ম করবে: আপনার অপারেশন গুলো ইফেক্টিভলি হচ্ছে কিনা, আপনার অর্গানাইজেশনের জন্য যে রেগুলেটরি বডি আছে ওই রেগুলেটরি বডির যে রুলস রেগুলেশন যেগুলো আছে এগুলো কমপ্লায়েন্স করতেছে কিনা, আপনি যে বিজনেস গুলো আপনার এখানে রান করতেছে এই বিজনেস গুলো আপনার এইখানে মানে রাইট ওয়েতে ওয়েল ফাংশনিং করতেছে কিনা, এবং পোটেনশিয়াল চ্যালেঞ্জ, আপনার অর্গানাইজেশন কম্পিটিটর যারা আছে, আপনি আইটি বেস সিস্টেম যখন চালু করতেছেন তখন আপনার জন্য রিস্ক অ্যারাইজ হচ্ছে, এই রিস্ক গুলো মিটিগেট করতে পারতেছে কিনা, সেটা করা যায় মূলত আইস অডিটের মাধ্যমে। সো এখানে আমরা ঠিক এইভাবেই কিন্তু ডকুমেন্ট গুলো, টোটাল ডকুমেন্টটা এইভাবে মার্কিং করা, কারণ অল অ্যারাউন্ড 1000 পেজের একটা ডকুমেন্ট, যে কোনগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং আমরা এর মধ্যে আবার এক্সপ্লেনেশন গুলো, যেমন আমরা বলছিলাম যে অডিটের মেজর 3টা ফেজ: প্ল্যানিং, ফিল্ডওয়ার্ক এবং রিপোর্টিং। সো কোশ্চেন গুলো কিভাবে আসে এইগুলো আমরা আবার আমাদের এই যে ডকুমেন্টটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব, এই ডকুমেন্টের মধ্যেই কিন্তু আপনার আনসার গুলো, এখানে কোশ্চেন গুলো তৈরি করা আছে। সো আপনি একটা প্যারাগ্রাফ পড়লেন, কোন একটা টপিকস পড়লেন, এই টপিকস এর উপর কি ধরনের কোশ্চেন আসতে পারে সেইটা ব্রেন স্টর্মিং এর জন্য আমরা আপনাদের এই ডকুমেন্টটা প্রোভাইড করব। সো আমরা যেমন দেখতেছিলাম যে 201 পেজ, হ্যাঁ, 201 পেজে যদি আমরা চাই, হ্যাঁ, আমাদের এই পেজটার কথাই আমরা বলি, যেমন আনসারটা এখানে ছিল যে আইটি স্টিয়ারিং কমিটি এবং স্ট্র্যাটেজি কমিটি। সো স্টিয়ারিং কমিটি এবং স্ট্র্যাটেজি কমিটির এখানে কিন্তু একটা ডিফারেন্সও এখানে আছে, এখানে একটা ডিফারেন্স আছে। সো ওভারঅল লেভেল অফ স্পেন্ডিং, দ্যাটস মিন কস্ট, হাউ কস্ট উইল বি অ্যালোকেটেড, সো এটা কোথায় আসছে, এটা আপনার এই সেকশন। এবং এখানেও কিন্তু আমার কোশ্চেন গুলো ঠিক এইভাবে আমরা কোশ্চেন গুলো তৈরি করে দিয়েছি। সো টোটাল ম্যানুয়ালের মধ্যে আপনি এইভাবে মার্কিং করা, হ্যাঁ, এবং কি ধরনের কোশ্চেন আসতে পারে। আমরা কিছু কিছু জায়গায় যেগুলো করছি বিভিন্ন ধরনের আমরা এখানে শর্ট নোট অ্যাড করে আছি। সো টোটাল ডকুমেন্টটা মিলেই আপনাকে একটা ইফেক্টিভ খুব একটা আসবে, যে আপনি এট এ গ্লান্স এট টাইম যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি আপনার একটা কনসেপ্ট ক্লিয়ার হবে। কিছু কিছু জায়গা আমরা রেড মার্ক করছি যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। সো এইগুলো আমরা একটু পরে শেয়ার করবো যে আসলে কিভাবে আমরা এইগুলোকে করতে পারি। আমরা যে ডকুমেন্ট গুলো দেখতেছি এই ডকুমেন্ট গুলো আমরা কিভাবে আমরা গ্রিপের মধ্যে আনতে পারি, সহজে আমরা এটাকে মেনটেন করতে পারি। সো সেকেন্ড পোর্শনে থার্ড অপশন ছিল আমাদের কি ইনফরমেশন সিস্টেম অ্যাকুইজিশন, ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন। সো এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে সিস্টেম অ্যাকুইজিশন, আপনি একটা সিস্টেমকে কিনবেন, আপনি একটা সফটওয়্যার পারচেজ করবেন, অথবা আপনি কিছু হার্ডওয়্যার কিনবেন, অথবা আপনি একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার এটা হচ্ছে হায়ার করবেন, অথবা আপনি কনসালটেন্সি নেবেন। সো এই ক্ষেত্রে আপনাকে কি মানে কিভাবে আপনি মেনটেন করবেন, আপনাকে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের জন্য ওই প্রত্যেকটা স্টেজ ফলো করতে হবে। এখানে গভর্নেন্স কি হবে, এখানে প্রথমে আপনি বিজনেস কেস যেগুলো ফিজিবিলিটি অ্যানালাইসিস আপনি কিভাবে করবেন, এখানে একজন ফিজিবিলিটি অ্যানালাইসিস এই ফেজে একজন অডিটরের কাজ কি, সে কিভাবে ম্যানেজমেন্টকে এখানে ইনপুট দিতে পারবে, সিস্টেমে ইনপুট দিতে পারবে, সেই বিষয়গুলো আমরা পার্ট এ তে আমরা ডিসকাস করেছি। আর ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা এখানে যে একটা সফটওয়্যার ডেভেলপ করলাম অথবা একটা সফটওয়্যার পারচেজ করলাম, সো আমি এটা কিভাবে টেস্ট করব, বিভিন্ন ধরনের টেস্টিং, যেমন ইউনিট টেস্টিং, ইন্টারফেস টেস্টিং, সব ধরনের টেস্টিং গুলো আমার এই সেকশনে আমাদের ডিসকাস করা হয়েছে। টোটাল টেস্টিংটা, আমার কনফিগারেশন এন্ড রিলিজ ম্যানেজমেন্ট, আমার প্যাচ ম্যানেজমেন্ট, আপনার একটা প্রোডাক্ট আসলো, যে আপনার নতুন একটা ডেলিভারি দিছে, সফটওয়্যারের কোনো একটা আপডেট দিছে, সো এই আপডেটটা কোন ওয়েতে হবে, আপনার প্যাচ ম্যানেজমেন্টটা ঠিক মতো হচ্ছে কিনা, সেইগুলো আমরা দেখবো। আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করা হয়ে গেছে, এই সফটওয়্যারটাকে আমি এখন ইমপ্লিমেন্ট করব, সো আমি কোন ওয়েতে মাইগ্রেশন করব, আমার মাইগ্রেশনটা কি ধরনের মাইগ্রেশন হবে, আমার মাইগ্রেশনটা কি প্যারালাল মাইগ্রেশন হবে, এটা কি আমার পাইলট বেসিসে কয়েকটা ব্রাঞ্চ মাইগ্রেশন করব। সো টোটাল সিস্টেমটা কি ধরনের মাইগ্রেশন আমার এখানে হইতে পারে সেগুলো আমরা দেখবো, যে আমরা অ্যাডাপ্ট চেঞ্জ ওভার করবো কিনা, আমরা প্যারালাল চেঞ্জ ওভার করবো কিনা, অথবা আমরা ফেজ বাই ফেজ চেঞ্জ করবো কিনা, সেগুলো নিয়ে আমরা এখানে এই সেকশনে আমরা দেখি। এবং ফাইনালি আমরা দেখি পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ,
যে প্রফেশনাল আমরা জানেন যে পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ তখন হয় যখন ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে, এবং পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ অ্যাটলিস্ট আপনার 3 মাস পরে, অ্যাটলিস্ট 3 মাস পরে, একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করা 3 মাস পরে পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ করতে হয়। কারণ কি? কারণ হলো পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউটা হলো ম্যানেজমেন্ট যেভাবে চেয়েছিল সেইভাবে আপনার এই ইমপ্লিমেন্টেশনটা হয়েছে কিনা, এই সফটওয়্যারটা সেইভাবে তৈরি করা হয়েছে কিনা সেইটাই কনফার্ম করা যায় হচ্ছে পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউর মাধ্যমে। সো পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই ইমপ্লিমেন্টেশনটা আমরা কিভাবে করব সেগুলো আমরা এখানে আমরা দেখতে পারি, সেগুলো আমরা এখানে দেখবো। সো আমরা যদি একটা স্যাম্পল কোশ্চেন দেখি অন্য ডোমেনের মতো এই ডোমেনে, যেমন এখানে দেখেন অনেক বড় একটা কোশ্চেন আছে। সো আমরা টেকনিক গুলো আপনার সাথে বলে দেই, কারণ এক্সামের টাইমটা কম থাকে, কিভাবে আপনি সহজে আনসার গুলো বের করে আনতে পারবেন। যেমন আমরা প্রথম অপশন কি, এখানে প্যারালাল চেঞ্জ ওভার, ফেজ চেঞ্জ ওভার, অ্যাব্রাপ্ট চেঞ্জ ওভার এবং পাইলট চেঞ্জ ওভার। সো প্যারালাল চেঞ্জ ওভার আমরা জানি দুইটা সিস্টেম প্যারালালি চলবে, দিন শেষে আমরা ব্যালেন্সটা বা আউটপুটটা আমরা মিলাই দেখবো। ফেজ চেঞ্জ ওভার কি, যে প্রথম 5টা ফেজ আমি ইয়ে করলাম বা প্রথম 5টা ব্রাঞ্চ মাইগ্রেশন করলাম, এই 5টা ব্রাঞ্চ যদি আমার পারফেক্টলি মাইগ্রেটেড হয়, তারপরে আমি নেক্সট আর 5টা ব্রাঞ্চ আমি মাইগ্রেট করব। ও সরি, আপনারা কোশ্চেন দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওকে। সো তারপরে আমরা যদি দেখি যে অ্যাব্রাপ্ট চেঞ্জ ওভার, অ্যাব্রাপ্ট চেঞ্জ ওভারে আমরা কি করি, যে অ্যাব্রাপ্ট চেঞ্জ ওভারে হলো আপনার প্যারালাল চেঞ্জ ওভারের মতোই, বাট এখানে একটা নির্দিষ্ট কাট অফ ডেট থাকে, একটা নির্দিষ্ট কাট অফ টাইম থাকে, এবং এই টাইমে ওল্ড সিস্টেমটা ডিসকন্টিনিউ হয়ে যায় এবং নতুন সিস্টেমটা চালু হয়ে যায়, সেটাকে আমরা বলছি অ্যাব্রাপ্ট চেঞ্জ ওভার। এবং পাইলট চেঞ্জ ওভার হলো পাইলট বেসিসে একটা বা দুইটা ব্রাঞ্চে আমরা কাজ করে দেখি। সো আমরা যদি এখন কোশ্চেনটা নিয়ে একটু দেখি, যে এখানে আমরা প্রথমে দেখি যে কোনো ফার্স্ট ব্র্যাকেট আছে কিনা। যেমন এখানে বলছে যে ওল্ড এন্ড নিউ, তার মানে বোঝা যাচ্ছে ওল্ড সিস্টেম থেকে নিউ সিস্টেমে রিপ্লেস হচ্ছে। গুড। এরপরে আমরা কিওয়ার্ড গুলো বের করি, যেমন এখানে কিওয়ার্ড আছে যে ওল্ডার সিস্টেম অন এ কাট অফ ডেট এন্ড টাইম। সো কাট অফ ডেট এবং টাইম হচ্ছে একটা কিওয়ার্ড। ওল্ড সিস্টেম ইজ ডিসকন্টিনিউড once the changeover to the new system take place. সো ডেফিনেটলি আমরা খুব সহজে এই কিওয়ার্ড গুলো যখন আমরা স্টাডি করব, তখন এই কিওয়ার্ড গুলো ধরে ধরে আমরা আপনাদের সাথে ডিসকাস করব। সো আপনি কিওয়ার্ড দেখে সহজে বুঝতে পারলেন যে ওল্ড সিস্টেম থেকে নিউ সিস্টেমে যাচ্ছে, একটা নির্দিষ্ট কাট অফ ডেট এবং টাইমে এটা রিপ্লেস হচ্ছে, সিস্টেমটা এটা হচ্ছে আপনার চালু হয়ে যাচ্ছে এবং পুরাতন সিস্টেমটা আপনার ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমরা এটা কি বলতে পারি, এই যে চেঞ্জ ওভার যেটা হচ্ছে এটাকে অ্যাব্রাপ্ট চেঞ্জ ওভার। সো অ্যাব্রাপ্ট চেঞ্জ ওভারের জন্য এক্সপ্লেনেশনটাও কিন্তু আমার এখানে দেওয়া আছে। সো ডোমেইন 4 যেটা, যে আমি ডোমেইন 3 তে যেগুলো পারচেজ করলাম, যেগুলো আমি ডেভেলপ করলাম ইন্টারনাল ডেভেলপার দিয়ে, সেইগুলো আমরা অপারেশন করব এখন। সো অপারেশন করার জন্য একজন আইএস অডিটরকে যে কিভাবে অপারেশন গুলো পারফর্ম হচ্ছে ফার্স্ট অফ অল, দেন আপনাকে চিন্তা করতে হবে যে এই অর্গানাইজেশনের কি কি টেকনোলজি ইউজ হচ্ছে, কি কি কম্পোনেন্ট আছে। জি স্যার। আচ্ছা, এখন এই আইটি অ্যাসেট ম্যানেজমেন্ট, যে আপনার যে কমন টেকনোলজি গুলো আছে, যে কম্পোনেন্ট গুলো আছে, এইগুলোর জন্য আপনার একটা অ্যাসেট ম্যানেজমেন্ট থাকতে হবে, এখানে একটা ইনভেন্টরি থাকবে। জি স্যার। আসসালামু আলাইকুম, সরি ফর দ্য ইন্টারাপশন। ডোমেইন 3 এর যে মূল পেজটা ওটা আমরা মিস করেছি, ওটা কি একটু শেয়ার করা যায়? কুইজটার জন্য ইফেক্টিভ মনে হয়। আমি শেয়ার করতেছি স্যার, এখনই শেয়ার করতেছি। আমি রেকর্ডিংটাও স্যার আপনাদেরকে প্রোভাইড করতে করব। এটা ছিল আমাদের ডোমেইন 3। হ্যাঁ, ডোমেইন 3 এর দুইটা অংশ। সো এই ডকুমেন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার এই যে ইয়েটা আছে। আচ্ছা, তাহলে ডোমেইন 4 এ আমরা কি করলাম, যে আমার অ্যাসেট গুলো আমি আইডেন্টিফাই করলাম। তারপর অ্যাসেট ম্যানেজমেন্ট যেটা, ইনভেন্টরি তৈরি করা, অবজেক্ট ফাইল আছে অপ্রয়োজনীয় মনে হয়। আমরা এখানে হচ্ছে আপনার একটা ইনভেন্টরি তৈরি করলাম, আমার অ্যাসেট গুলো ক্লাসিফিকেশন করলাম। সো আমি কিভাবে আমার অ্যাসেট ক্লাসিফিকেশন করব, কোন স্টেজের পরে কোন স্টেজ আসবে সেগুলো আমরা এখানে দেখব। আমরা জব শিডিউলিং এর বা প্রোডাকশন প্রসেস অটোমেশন গুলো আমরা কিভাবে করব, একটা সিস্টেম আর একটা সিস্টেমের সাথে ইন্টারফেসিং গুলো কিভাবে হবে,
এবং এই ইন্টারফেসিং এর জন্য আপনার যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড গুলো ফলো করা হয়েছে কিনা। এন্ড ইউজার কম্পিউটিং সিস্টেম গুলো দেখবো, ডেটা গভর্নেন্সটা আমরা দেখবো। ডেটা গভর্নেন্স কোনগুলো? মূলত ডেটা তিনটা স্টেজে থাকে, ডেটা ইন রেস্ট, ডেটা ইন ট্রান্সমিট এবং ডেটা ইন প্রসেস। সো এই তিনটা স্টেজে আপনার ডেটা কিভাবে থাকতেছে, কিভাবে আপনি ডেটার সুরক্ষা নিশ্চিত করতেছেন, কিভাবে আপনি সিকিউরিটি মেনটেন করতেছেন, আপনার ডেটার উপর কার কতটুকু অ্যাক্সেস হবে, কে কতটুকু ডেটা অ্যাক্সেস করতে পারবে, এইগুলো আমরা ডেটা গভর্নেন্সের মধ্যে আমরা দেখব। সিস্টেম পারফরমেন্স ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু সবকিছু ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু ইমপ্লিমেন্টেশন না। সো ম্যানেজমেন্টের পার্ট থেকে কি কি ডিসিশন নেবে, কিভাবে কাজ করবে সেইগুলো আমরা যদি দেখি যে প্রবলেম এন্ড ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। প্রবলেম কি? প্রবলেম হলো যদি কোনো এরর হয়, যেমন আপনার কম্পিউটারে একটা এরর মেসেজ দিয়েছে, ফাইল মিসিং, এটা কি আমরা কি বলি? এরর। সো যদি এরকম হয়, এই ফাইল মিসিং এর কারণে কিছুক্ষণ পরে আপনার কম্পিউটারটা রিস্টার্ট নিচ্ছে, তখন আমরা কি বলি? কম্পিউটারটায় একটা প্রবলেম দেখা গেছে, কম্পিউটারে একটা প্রবলেম দেখা গেছে। সো এই প্রবলেমের কারণে যদি কিছুদিন পর পর দেখা যায় যে এরকম রিস্টার্ট নিচ্ছে, হ্যাঁ, এবং একটা সময় সার্টেন টাইম পরে আপনার এইটা অন হচ্ছে না, তখন আমরা সেটা বলি ইনসিডেন্ট। সো এই এরর, প্রবলেম, ইনসিডেন্ট ম্যানেজমেন্টের জন্য অনেকগুলো ফেজ আছে, স্টেপ বাই স্টেপ কাজগুলো যেগুলো আছে, এই স্টেপ বাই স্টেপ কাজগুলো আমরা দেখি এই ডোমেইন 4 এ। এখানে চেঞ্জ, কনফিগারেশন, রিলিজ, প্যাচ ম্যানেজমেন্ট কিভাবে হবে, চেঞ্জ ম্যানেজমেন্ট বা রিলিজ ম্যানেজমেন্ট গুলো কিভাবে, নতুন কোনো প্রোডাক্ট যদি আপনার কেউ মার্কেটে নিয়ে আসে, নতুন কোনো প্রোডাক্ট যদি প্রোডাক্টের কোনো রিলিজ দিতে হয়, তাহলে রিলিজটা অনেকভাবে, মূলত আমরা জানি যে 3টা ওয়েতে হয়। যদি ছোট কোনো প্রবলেম হয় তাহলে হয়তো শর্ট একটা রিলিজ দিচ্ছে বা একটা ফিক্স আপডেট দিচ্ছে। সো এই আপডেটটা যে কোনো সময় যে কোনো ভাবে তারা দিতে পারবে না। আমি ব্রাঞ্চের এন্ড ইউজার, আমি বললাম আমার সিস্টেমে এই প্রবলেম হচ্ছে, আমি সরাসরি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো না, আমি আমার ম্যানেজারের সাথে কথা বলবো। আমার ম্যানেজার যদি দেখে হ্যাঁ তার অ্যাপেল যেটা এটা ভ্যালিড, তখন সে সিনিয়র ম্যানেজারের কাছে পাঠাবে বা বিজনেস ওনার্স কমিটির কাছে পাঠাবে। বিজনেস ওনার্স কমিটি যখন দেখবে যে এইটা রাইট আছে, তার যে অ্যাপিল এটা ঠিক আছে, কিন্তু এটা অন্যভাবে কোনো না কোনো ভাবে এটা সলভ করা যায়, ম্যানেজমেন্ট চিন্তা করবে কস্ট নিয়ে। কারণ এটা যখন ভেন্ডরের কাছে এটা চেঞ্জ করতে দেবে, আলটিমেটলি ভেন্ডরকে আমাদেরকে পেমেন্ট দিতে হবে, পে করতে হবে। সো ম্যানেজমেন্ট যদি দেখে যে না কোনোভাবেই এটা মিটিগেট করা যাচ্ছে না, তখন ম্যানেজমেন্ট ভেন্ডরের ম্যানেজমেন্টের কাছে মেল থ্রু করবে এবং তখন তারা চেঞ্জ করবে। আবার তারা যখন চেঞ্জ করবে, তারা চেঞ্জ করে সরাসরি আমার প্রোডাকশন সার্ভারে দেবে, তারা একটা প্যাচ ম্যানেজমেন্ট করবে, তারা কোডিংটা আমার ইউএটি সার্ভারে দেবে, আমার ইউএটি টিম যারা আছে এটাকে টেস্ট করবে, যদি ঠিক থাকে তখন তারা এটাকে রিলিজ দেবে, এটা প্রোডাকশনে দেবে। এবং প্রোডাকশনে দেওয়ার সাথে সাথে তার কি থাকবে, একটা ফলব্যাক পলিসি থাকবে, তার এখানে রোলব্যাক যেন করতে পারে এই পলিসিটা থাকবে। সো এই যে টোটাল প্রসেস, এটাকে প্যাচ ম্যানেজমেন্ট অথবা রিলিজ ম্যানেজমেন্ট, কনফিগারেশন ম্যানেজমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট পার্টটা আমরা এখানে ডিসকাস করি। দেন আইটি সার্ভিস লেভেল ম্যানেজমেন্ট, আমরা জানি সার্ভিস লেভেল ম্যানেজমেন্টের আন্ডারেই কিন্তু থাকে মূলত সার্ভিস লেভেল এগ্রিমেন্ট। সো সার্ভিস লেভেল এগ্রিমেন্টের মধ্যে কি থাকবে, আফটার সেল সার্ভিসটা কেমন হবে, কার রেসপন্সিবিলিটি কি থাকবে, সেগুলো এখানে ডিফাইন করা থাকবে। ডেটাবেস ম্যানেজমেন্ট, কিভাবে আপনি ডেটার ব্যাকআপ নেবেন, আপনি রেগুলার ব্যাকআপ নেবেন কিনা, আপনি ফুল ব্যাকআপ নেবেন না পার্শিয়াল ব্যাকআপ নেবেন না ইনক্রিমেন্টাল ব্যাকআপ নেবেন, কোন সিনারিওতে আপনি কোন ধরনের ব্যাকআপ নেবেন, সেইগুলো হচ্ছে আমরা এই ডেটাবেস ম্যানেজমেন্টের মধ্যে ডিসকাস করি। এই অংশে আমরা নেটওয়ার্কের কিছু বিষয় আমরা এখানে দেখি। প্রফেশনাল এখানে একটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, সিজার যে এক্সাম, এই এক্সামটা আইসাকার খুব বেটার একটা কম্বিনেশন করছে, যেখানে বিজনেস এবং আইটি পিপলদের একটা বেটার কম্বিনেশন করছে। দুইটা সেকশনে তারা এমন সুন্দরভাবে উপস্থাপন করছে যে এটা হচ্ছে যে কোনো ধরনের পিপলদের জন্য এই সার্টিফিকেশনটা অনেক ইম্পর্টেন্ট। যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য ফ্লেক্সিবিলিটি যেমন আছে, যারা আইটি ব্যাকগ্রাউন্ড তার জন্য এখানে ফ্লেক্সিবিলিটি আছে। সো একটা বেটার কম্বিনেশন তারা এখানে করেছে। পার্ট বি তে যেটা আমরা বলছিলাম প্র্যাকটিক্যাল, যেমন বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস, অ্যাকচুয়ালি এখানে বিসিপি, ডিআরপি এই নিয়ে কাজ করে। বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস এর মধ্যে কি রাখছে, এখানে বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস এর আপনার স্টেপ গুলো কিভাবে হবে। বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস মূলত কি, একটা বিজনেসকে কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে, ফিজিবিলিটি স্টাডি যেগুলো। সো এক্সিস্টিং সিস্টেমকে কিভাবে ইম্প্যাক্ট করতেছে সেগুলো জানার জন্য আমাদেরকে কি কি জানতে হবে। আমি একটা সিস্টেম নিলাম,
সো আমি সিস্টেমটা আপ টু ডেট একটা সিস্টেম পারচেস করলাম কিনা, কারণ ভবিষ্যতে আমার এটা আরো ইন্টিগ্রেশন হইতে পারে, আরো স্প্রেড করা লাগতে পারে। সো আমার সিস্টেমটা রেসিলিয়েন্স কিনা, স্থিতি স্থাপকতা আছে কিনা, সেটা আমার এখানে দেখতে হবে। সো আমি এমন কোন ব্যাকডেটেড ভার্সন নেব না যেটা আমি পরবর্তীতে আপডেট করতে আমার কষ্টকর হয়েছে। সো কোন ক্রাইটেরিয়া গুলো আমরা দেখবো, সেটা সিস্টেম রেসিলিয়েন্স এর মধ্যে দেখছি আমরা। দেন ডেটা ব্যাকআপ, স্টোরেজ এন্ড রেস্টোরেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে আপনি ব্যাকআপটা কোন প্রসিজারে নেবেন, আপনি রিস্টোর করবেন কিভাবে, স্টোরেজ করবেন কিভাবে। এখানে তিনটা জিনিস আমাদের মেইনলি ডিসকাস করি আমরা। এফডিআই, ফুল ব্যাকআপ, দেন ডিফারেন্সিয়াল ব্যাকআপ, দেন ইন্টিগ্রেশন ব্যাকআপ। তিনটা, ফুল ব্যাকআপ, ডিফারেন্সিয়াল ব্যাকআপ এবং ইনক্রিমেন্টাল ব্যাকআপ। সো ফুল ব্যাকআপ হলো যখন আপনি সিস্টেমের টোটাল সিস্টেমের ব্যাকআপটা নিয়ে নিচ্ছেন। ফুল ব্যাকআপের সমস্যা হলো এখানে স্টোরেজ বেশি লাগে, ফুল ব্যাকআপ নিতে সময় বেশি লাগে। কিন্তু সব থেকে সুবিধা হলো যে কোনো যদি ইনসিডেন্ট ঘটে, আপনি এই ফুল ব্যাকআপকে রিস্টোর করতে আপনার সব থেকে কম সময় লাগবে। সো সমস্যা কি? সমস্যা হলো ফুল ব্যাকআপের বেশি স্টোরেজ লাগতেছে এবং আপনার বেশি টাইম লাগতেছে ব্যাকআপটা নিতে, বাট রিস্টোর করতে সব থেকে কম সময় লাগতেছে। ডিফারেন্সিয়াল ব্যাকআপ হলো ফুল ব্যাকআপ থেকে ব্যাকআপ নিতে কম সময় লাগে, স্টোরেজও কম লাগে, বাট ফুল ব্যাকআপ থেকে বেশি সময় লাগে এটাকে রিস্টোর করতে। আর ইনক্রিমেন্টাল ব্যাকআপ হলো সব থেকে কম সময় লাগে, সব থেকে কম স্টোরেজ লাগে, বাট আপনি যখন এই ব্যাকআপটা রিস্টোর করবেন তখন সব থেকে বেশি সময় আপনার লাগবে। সো কোন সিনারিওতে আপনি কোন ধরনের ব্যাকআপ নেবেন? যেমন আপনাকে বলছে যে কোশ্চেনে এইরকম ধরনের কোশ্চেন থাকে যে একটা ছোট স্টার্টআপ কোম্পানি, তারা বিজনেস শুরু করছে, তাদের বাজেট খুব বেশি না। সো এই ক্ষেত্রে আপনি কোন ধরনের ব্যাকআপের জন্য বলবেন? সো ডেফিনেটলি তাদের বাজেট নিয়ে কথা বলছে, তার মানে স্টোরেজ কম, তাদের স্টোরেজ কম এবং ছোট একটা কোম্পানি শুরু হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিতে পারেন, কারণ আপনার এখানে জায়গা লাগতেছে সবচেয়ে কম। সো এই সিনারিও গুলো মূলত আমাদের এই সেকশনে ডিসকাস করা হয়েছে। দেন বিজনেস কন্টিনিউটি প্ল্যান, আপনার কোনো কারণে যদি ডিস্টারপশন হয়, কোনো ইনসিডেন্ট ঘটে, তাহলে আপনি নিরবিচ্ছিন্নভাবে আপনার কাস্টমারকে কিভাবে আপনি কন্টিনিউয়াসলি সাপোর্ট দিবেন, বিজনেস কন্টিনিউ করবেন, সেটা ডিসকাস করা হয় বিজনেস কন্টিনিউটি প্ল্যান। এবং এই বিজনেস কন্টিনিউটি প্ল্যানের আন্ডারে ডিজাস্টার রিকভারি প্ল্যান অবস্থান করে, কারণ ডিজাস্টার রিকভারি প্ল্যান হলো টেকনিক্যাল পার্ট অফ দ্য বিজনেস কন্টিনিউটি প্ল্যান। এই ডিজাস্টার রিকভারি প্ল্যানের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আরটিও আর একটা হচ্ছে আরপিও। আরটিও হলো রিকভারি টাইম অবজেক্টিভ, যেটা ডাউন টাইমকে কনসিডার করে, কতটুকু সময় সিস্টেম অ্যাভেলেবেল আছে, কতটুকু সময় সিস্টেম বন্ধ থাকলে আপনি মেনে নেবেন। আর আরপিও হলো রিকভারি পয়েন্ট অবজেক্টিভ, ডেটা লস কতটুকু আপনি কনসিডার করবেন, সেটা এই ডিজাস্টার রিকভারি প্ল্যানের মধ্যে থাকে। সো আমরা যদি একটা স্যাম্পল কোশ্চেন দেখি, যেমন এখানে বলছে হোয়াট আর দ্য নেমস অফ দ্য ওএসআই মডেল লেয়ার ইন অর্ডার ফ্রম বটম টু টপ। দেখেন এইখানে অনেকে আছেন যারা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন, আবার অনেকে আছেন যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, বাট ডিপলি চিন্তা করা যাবে না। একটা জিনিস মনে রাখতে হবে, দিস ইজ নট এ আইটি এক্সাম, এটা আইটির কোনো এক্সাম না। সো আপনাকে অলওয়েজ মানে বিজনেস অলওয়েজ উইন, এই কনসেপ্টটা আপনার মধ্যে থাকতে হবে। সো এইরকম ধরনের একটা টেকনিক্যাল কোশ্চেন যখন আসে বা আমরা যখন স্টাডি করাবো, তখন আমরা কি করব যে সহজে কিভাবে আপনার এটা মনে থাকে যে ওএসআই মডেল হলো ইন্টারনেট কানেকশনের জন্য যে লেয়ার গুলো আছে, এই 7টা লেয়ারের বটম টু টপ, নিচ থেকে উপরের দিকে যে লেয়ারটা গেছে, মানে লেয়ার 1 থেকে লেয়ার 7 পর্যন্ত যেটা গেছে। সো আমরা যেটা করি, আমরা ছোট্ট একটা ফর্মুলা আপনাদেরকে আমরা যদি মনে করাই দিই, যে প্লিজ ডু নট টেল সিক্রেট পাসওয়ার্ড এনিওয়ান। জাস্ট এইটা মনে রাখলে আপনি আপনার সিকোয়েন্সটা মনে থাকবে, আপনার এভরিথিং আপনি সহজে মনে রাখবেন। যেমন পি ফর প্লেস, ডু ফর ডেটা লিঙ্ক লেয়ার, নট ফর নেটওয়ার্ক লেয়ার, টেল ফর ট্রান্সপোর্ট লেয়ার, এস ফর সিক্রেট লেয়ার, সিক্রেট ফর সেশন লেয়ার, পাসওয়ার্ড ফর প্রেজেন্টেশন লেয়ার এন্ড এনিওয়ান ফর অ্যাপ্লিকেশন লেয়ার। সো কত সহজেই কিন্তু আপনি এই সূত্র দিয়ে আপনি সহজে বের করে ফেলতে পারবেন। অথবা আপনার যদি এক্সামে কোশ্চেন আসে যে হুইচ অফ দ্য লেয়ার সিচুয়েটেড আফটার দ্য নেটওয়ার্ক লেয়ার, সো নেটওয়ার্ক লেয়ারের পরবর্তী লেয়ার কোনটা, আপনি সহজে বের করে ফেলতে পারবেন ট্রান্সপোর্ট লেয়ার। জাস্ট একটা ফর্মুলা দিয়ে আপনি এই রিলেটেড যত কোশ্চেন আসবে কোশ্চেন গুলো আপনি সলভ করে ফেলতে পারবেন। আর লাস্ট ডোমেইন, ডোমেইন 5, প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেট। খুব সংক্ষেপে আমি এই ডোমেইনটা সম্পর্কে একটু বলি। এই ডোমেইনের মেন কনসেপ্ট হলো আপনার অর্গানাইজেশনে
যত ধরনের ইনফরমেশন আছে এই ইনফরমেশন গুলোকে সিকিউরিটি প্রোভাইড করা। সো সিকিউরিটির জন্য আমরা যে কর্নার স্টোন আছে এই কর্নার স্টোনকে আমরা বলি CIA, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি। সিকিউরিটির এই যে কর্নার স্টোন, এই কর্নার স্টোন তিনটা। কনফিডেন্সিয়ালিটি বলতে কি, আনঅথরাইজ ওয়েতে আপনার ডেটা কেউ যেন পড়তে না পারে, এখানে কোনো রিড অপারেশন হবে না আনঅথরাইজ ওয়েতে। তাহলে কনফিডেন্সিয়ালিটির অপোজিট আমরা যদি বলতে পারি তাহলে হচ্ছে ডিসক্লোজার। ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি হলো আপনি যে ডেটাটা, যে ইনফরমেশনটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছেন, আনঅথরাইজ ওয়েতে কেউ যেন এটাকে রাইট অপারেশন না করতে পারে, কোনো কিছু লিখতে না পারে, চেঞ্জ না করতে পারে। সো এই ইন্টিগ্রিটির অপোজিট যেটা হলো সেটাকে আমরা বলতে পারি অল্টারেশন, পরিবর্তন। এন্ড লাস্ট অপশন যেটা বললাম অ্যাভেলেবিলিটি। আপনার অথরাইজ ইউজার যারা আছে, আপনার কোর ব্যাংকিং সলিউশন 10টা থেকে 6টা পর্যন্ত এন্ড ইউজার সবার পারমিশন আছে আপনার কোর ব্যাংকিং সলিউশনকে অ্যাক্সেস করা। বাট আনঅথরাইজ ওয়েতে কিছু পিপল আপনার এই সার্ভারে এত বেশি রিকোয়েস্ট পাঠায় আপনার সার্ভারকে বিজি করে ফেলতেছে বা এটাকে ডাউন করে দিচ্ছে, যার কারণে আপনার ভ্যালিড ব্রাঞ্চের ইউজার যারা আছে তারা অ্যাক্সেস করতে পারতেছে না। সো এটা কি আনঅ্যাভেলেবল হয়ে গেছে। সো আনঅ্যাভেলেবিলিটি, আপনার অ্যাভেলেবিলিটির অপোজিট যেটা সেটাকে আমরা বলছি ডিস্ট্রাকশন। সো সিআই এর অপোজিট হলো কি DAD, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এবং এর অপোজিট হলো ডিসক্লোজার, অল্টারেশন এবং ডিস্ট্রাকশন। সো কিভাবে এই সিকিউরিটিটা প্রোভাইড করা যায়, যেমন এখানে প্রাইভেসি প্রিন্সিপাল থাকবে। প্রাইভেসি কি, আপনার প্রাইভেসি লেভেলটা মেনটেন করতে হবে, আপনি কতটুকু অ্যাক্সেস পাবেন এই প্রিন্সিপালের উপরে। ফিজিক্যাল অ্যাক্সেস কিভাবে কন্ট্রোল করা যায়, ফিজিক্যালি আপনি এখানে মুভ করতে পারবেন না, এই ডাটাগুলো আপনি দেখতে পারবেন না। সো ফিজিক্যাল কন্ট্রোল, ফিজিক্যাল কন্ট্রোল আপনি এখানে দরজা বসাচ্ছেন, আপনি এখানে সিকিউরিটি গার্ড বসাচ্ছেন। এনভায়রনমেন্টাল কন্ট্রোল, আপনি এমন একটা এনভায়রনমেন্টে করবেন যে আপনার যেন কোনো ধরনের থ্রেট না আসে। আপনি এমন জায়গায় আপনার ডেটা সেন্টারটা বানালেন যেখানে প্রতিনিয়ত ফ্লাডিং হয়, যেখানে প্রতিনিয়ত আর্থকোয়াক হয়, সো আপনি এই জায়গায় বানাবেন না। সো এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ট্রোল। আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। আইডেন্টিটি এবং অ্যাক্সেস ম্যানেজমেন্ট হলো মূলত আমরা যে বলি ইউজার আইডি পাসওয়ার্ড, যেটা আইডেন্টিফিকেশন এন্ড অথেন্টিকেশন। আইডেন্টিফিকেশন এন্ড অথেন্টিকেশন নাথিং এলস। আইডেন্টিফিকেশন মানে আপনার ইউজার আইডি, অথেন্টিকেশন মানে আপনার পাসওয়ার্ড। হ্যাঁ, এর সাথে আরেকটা ইন্টিগ্রেট আছে কি অথেন্টিক আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন এবং অথরাইজেশন। অথরাইজেশন হলো আপনি কতটুকু জায়গায় অথরাইজ, আপনি কতটুকু ইনফরমেশন আপনি দেখতে পারবেন। সো এই বিষয়গুলো নেটওয়ার্কের ক্ষেত্রে আপনি কিভাবে সিকিউরিটি মেনটেন করবেন, কিভাবে আপনি মেসেজ গুলোকে এনক্রিপশন করবেন, ডিক্রিপশন করবেন, প্লেন টেক্সট, সাইফার টেক্সট কি, ইন্টারনেট অফ থিংস কি, ভার্চুয়ালাইজেশন কখন করবেন, এই বিষয়গুলো আমরা এই পার্ট এ তে দেখি। আর পার্ট বি যেটা মোস্ট প্র্যাকটিক্যাল, যেগুলো যেমন আপনি সিকিউরিটি অ্যাওয়ারনেস ট্রেনিং কিভাবে প্রোভাইড করবেন, আপনার ট্রেনিং শিডিউলটা কখন হবে, আপনার ট্রেনিং এর প্ল্যানিং গুলো কেমন হবে, যেমন এখন শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যান হবে। যদি উইদিন দা ইয়ার হয় তাহলে আমার কি শর্ট টার্ম প্ল্যান, যদি 1 বছরের বেশি হয় তাহলে আমার লং টার্ম প্ল্যান, আর যদি 3 to 5 years হয় আমার এটা হচ্ছে স্ট্র্যাটেজিক প্ল্যান। বিভিন্ন ধরনের অ্যাটাক ভেক্টর গুলো আমরা এখানে ডিসকাস করব। বিভিন্ন টেস্টিং টুলস যেমন ভিএপিটি করার জন্য, আপনার ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অথবা পেনিট্রেশন টেস্টিং এর জন্য, ইনসিডেন্ট রেসপন্স ম্যানেজমেন্টের জন্য কি ধরনের টেস্টিং করা যায় সেগুলো আমরা এখানে দেখি। এবং লাস্ট কোশ্চেন যেটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিগার্ডেড অ্যাজ এ প্যাসিভ সাইবার সিকিউরিটি অ্যাটাক। সো এখানে কি আসছে, 2 ধরনের অ্যাটাক আসছে, একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক আর একটা প্যাসিভ অ্যাটাক। সো অ্যাক্টিভ অ্যাটাক হলো সেই অ্যাটাকটা যেখানে মূলত মানে সরাসরি সিস্টেমকে আক্রমণ করে ওই সময় সিস্টেমকে ক্ষতি করে ফেলে, ওই সময় সিস্টেমকে ডাউন করে ফেলে, ওই সময় ফাইলটা মিসিং করে ফেলে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক। আর প্যাসিভ অ্যাটাক হলো সরাসরি তারা কোনো ক্ষতি করে না, তারা আপনার থেকে ইনফরমেশন গুলো কালেক্ট করে হয়তো পরবর্তীতে তারা আপনাকে ক্ষতি করতে পারে। সো এখানে যদি আমরা বলি আইপি স্পুফিং, স্পুফিং হলো প্রতারণা করা। আপনাকে একটা রং আইপি দিচ্ছে যে তুমি এইখানে এটা ফেক ফেসবুকের অ্যাকাউন্ট দিচ্ছে, সেখানে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, আলটিমেটলি আমার ইউজার আইডি পাসওয়ার্ড কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। ডেনিয়াল অফ সার্ভিস। ডজ অ্যাটাক, ডজ অ্যাটাক কি, যে আপনার সার্ভারে আপনার সরাসরি আক্রমণ করতেছে, আপনার সার্ভারকে ডাউন করে দিচ্ছে। জুস জ্যাকিং, জুস জ্যাকিং হলো অনেক সময় আমরা দেখি যে আমরা এয়ারপোর্ট অথবা আমরা যখন সব বড় বড় শপিং মল গুলোতে যাই, তখন সেইখানে দেখবেন যে আপনার মোবাইল ডিভাইস গুলোতে চার্জিং এর জন্য পয়েন্ট থাকে, চার্জার অ্যাড করা থাকে।
সো ওইখানে যখন আপনি চার্জার গুলো লাগান আলটিমেটলি দেখা যায় ওইখান থেকে আপনার মোবাইলের যে ইনফরমেশন গুলো আছে আপনার মোবাইলটা কম্প্রোমাইজ হয়ে যায়। প্রোগ্রামিং মধ্যে পিছনে ইন্ট্রুডার এই কাজগুলো করে। সো বি, সি এবং ডি এই তিনটাই মূলত অ্যাক্টিভ সাইবার সিকিউরিটি অ্যাটাক। বাট ট্রাফিক অ্যানালাইসিস হলো ট্রাফিক অ্যানালাইসিস করতেছে, আপনার কোন প্যাকেটটা কোথায় যাচ্ছে, কোথা থেকে রিকোয়েস্ট আসছে, কোথায় আপনি রেসপন্সটা করতেছেন, সেইগুলো সরাসরি সে অ্যাটাক করে। সো অ্যাকর্ডিং আওয়ার ডিসকাশন কারেক্ট আনসার হবে এ। এবং আমরা যদি এক্সপ্লেনেশন গুলো দেখি এইভাবে। সো আমরা আমাদের সেশনের মোটামুটি ফার্স্ট পার্টটা শেষ করে ফেলেছি। আমি খুব সহজেই এক্সাম সম্পর্কে ডিটেলস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। যেমন আপনি মেম্বারশিপ নিয়েও এক্সাম দিতে পারেন, মেম্বারশিপ না নিয়েও এক্সাম দিতে পারেন। মেম্বারশিপ যদি আগে থেকে নিতে চান দেন ইউ হ্যাভ টু পে $165। ওয়ান টাইমস আপনাকে এটা পেমেন্ট করতে হবে $165। আর যদি আপনি এক্সাম দিতে চান তাহলে যদি আপনার আগে থেকে এই মেম্বারশিপটা নেওয়া থাকে দেন ইউ হ্যাভ টু পে $575। আর যদি আপনার মেম্বারশিপটা না থাকে, আপনি মেম্বারশিপ না দিয়েও পরীক্ষা দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার $760 আপনাকে পে করতে হবে। আলটিমেটলি দেখা যায় যে আপনি যদি মেম্বারশিপটা আগে থেকে নেন তখন আপনার $20 মতো আপনি সেভ করতে পারতেছেন। এবং আপনি যখন এক্সামের জন্য রেজিস্ট্রেশন করবেন, এই রেজিস্ট্রেশন করার পরে 12 মাস পর্যন্ত মেয়াদ থাকে। আপনি যে কোনো সময় এই 12 মাসের মধ্যে যে কোনো দিনে আপনি এক্সামটা দিতে পারেন। টোটাল এক্সাম টাইম থেকে 4 আওয়ার্স এবং কোশ্চেন থেকে 150 কোশ্চেন। টোটাল মার্কস 800, পাসিং মার্ক 450। এখানে একটা বিষয় হলো প্রতিটা ডোমেইনে যে আপনাকে আলাদা আলাদা ভাবে পাস করতে হবে এটা নেসেসারি, এবং আপনি যে কোনো দিনে এক্সামটা আপনি দিতে পারেন। আর এক্সামের জন্য রিকোয়ারমেন্ট যেটা সেটা বলি যে এখানে মূলত তার 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর কথা বলে। বাট যদি আপনার আইটি রিলেটেড কোনো ডিগ্রি, যেমন আইটির উপর আপনার মাস্টার্স থাকে, অথবা আপনার বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি যেমন সিমা, এসিসিএ, হ্যাঁ, অথবা আপনার অন্য কোনো সার্টিফিকেশন থাকে, তাহলে আপনার এই 3 বছর আসলে কভার করে না। অ্যাকচুয়ালি এখানে মেন বিষয় যেটা যে আসলে আপনার যে রিকোয়ারমেন্ট যেটা, এই রিকোয়ারমেন্টটা আসলে অটোমেটিক্যালি সবাই অ্যাচিভ করতে পারে। হ্যাঁ, রিকোয়ারমেন্টের জন্য কারো কোনো প্রবলেম হয় না। বিফোর এক্সাম প্রিপারেশন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই যে আপনি এক্সাম যদি দিতে চান, এই কোর্সটা যদি করতে চান, তাহলে আপনাকে মাইন্ড সেটআপ করতে হবে যে আসলে আপনি এক্সামটা কবে দিবেন, আপনার একটা প্ল্যান থাকতে হবে। সো আসলে এক্সামটা আপনি কেন দিবেন, মেন কথাটা যদি আমরা বলি যে আসলে এর নেসেসিটি গুলো কোথায়। আমি সিজার সার্টিফাইড হলাম, আমি এই সার্টিফিকেশনটা পেলাম, তাহলে আমি আমার ভ্যালুটা কোথায়? 1 নম্বর ভ্যালু হচ্ছে আপনি আপনার অর্গানাইজেশনে একটা ভালো অবস্থান, আপনার জব সিকিউরিটি বলেন, আপনার অর্গানাইজেশনের ইমপ্রুভমেন্টের জন্য যে কাজগুলো আপনি করতে পারবেন। কারণ আপনি আপনার অর্গানাইজেশন রেগুলেটরি বডি কি চাই, রিকোয়ারমেন্ট কি, বিভিন্ন ধরনের ইন্টারনাল এক্সটার্নাল যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো আপনি সাপোর্ট দিতে পারবেন। এবং প্রচুর পরিমাণে জব ফিল্ড যেগুলো আছে, আপনারা জানেন যে প্রফেশনালের সংখ্যা অনেক কম বাংলাদেশে, এবং প্রতিটা ব্যাংকেও এখনো পর্যন্ত কোনো সিজার সার্টিফাইড মানে সব ব্যাংকে নাই। কারণ হলো আমাদের দেশে আমরা যদিও বললাম 130 জন প্রফেশনাল আছে, বাট ট্রাস্ট মি এখান থেকে 50% বেশি হচ্ছে তারা অ্যাব্রোড, তারা দেশের বাইরে চলে গেছে, কারণ তাদের বেটার অপরচুনিটি এখানে আছে। এবং প্রতিটা এখানে অনেক স্যার থাকতে পারেন যারা বিভিন্ন ধরনের ব্যাংক অথবা বিভিন্ন ধরনের আইটি অডিট ফার্ম অথবা বিভিন্ন ধরনের যে সিএ ফার্ম যেগুলো আছে এই ফার্ম থেকে আসেন। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনি যদি কোনো অর্গানাইজেশনে অডিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে আইটি অডিট করতে হবে, এবং আইটি অডিটের জন্য এইরকম ধরনের সার্টিফিকেশন যাদের আছে তাদেরকে এনগেজ করতে হবে। সো আমরা যেটা বললাম টাইম টু টাইম, টেলিকম বলেন, আপনার ব্যাংকিং ইন্ডাস্ট্রি বলেন, এনবিএফআই বলেন, অডিট ফার্ম বলেন, প্রতিটা জায়গায় যেখানে ইনফরমেশন সিস্টেমস আছে সেখানে আপনার এই ধরনের অডিটটা আপনার প্রয়োজন। সো আপনি একটা টাইম যদি এখান থেকে করেন, আমরা আপনাদের জন্য প্রোভাইড করি যেটা যে আমরা 5টা উইক, 5টা ফ্রাইডে ফুল ডে আমরা 9টা থেকে 5টা পর্যন্ত আপনাদের জন্য আমরা এই ট্রেনিং সেশনটা কন্ডাক্ট করি। এবং আমরা এই ট্রেনিং সেশনটার পাশাপাশি আমরা আপনাদেরকে প্রোভাইড করি যে 5টার বেশি মক টেস্ট, প্রতিটা ডোমেনের জন্য আলাদা ফুল মক টেস্ট এবং ওয়েব বেসড মক টেস্ট। এই মক টেস্টটা আপনি রিয়েল এক্সামের মতো মক টেস্ট দিবেন ইন্টারনেটে বসে, যেভাবে আপনি সেন্টারে পরীক্ষা দিবেন এইভাবে। এইটার মেন কারণ হলো আপনি হ্যাবিচুয়েট হচ্ছেন, কারণ আমরা বললাম 4 ঘন্টার একটা এক্সাম, 150টা কোশ্চেন, আপনাকে ধৈর্য ধরার মতো এইটা আমাদের মধ্যে থাকে না।
যার জন্যই আমরা মূলত এখানে প্ল্যানটা করেছি যে কিভাবে আপনি এটা এই সময়টার মধ্যে আপনি এটা কভার করতে পারবেন, কিভাবে আপনি নিজেকে এই এক্সামের সাথে মিলাই নিতে পারবেন। আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন, তখন তো আপনার জন্য এটা প্রবলেম হয়ে যাবে, আপনি এক্সামে দিতে পারবেন না। সো নেক্সটে আমি যেটা বলবো যে ডোন্ট স্টে আপ। এখনো পর্যন্ত যে ফিল্ডটা বাংলাদেশে ক্রিয়েট হয়েছে, আপনি যত দ্রুত এই সার্টিফিকেশনটা অথবা এই প্রফেশনের সাথে, আপনার সার্টিফিকেশন নেসেসারি না, বাট এখানে প্র্যাকটিশনার হিসেবেও যদি আপনি এই বিষয়গুলো জানতে পারেন, ডেফিনেটলি আপনি আপনার ক্যারিয়ারের নতুন একটা মাত্রা অ্যাড করতে পারবেন। সো আমরা যেটা বলি যে আপনি অন্য কোনো ডকুমেন্ট দেখবেন না, আমরা সিজার রিভিউ ম্যানুয়াল, যেটা মার্কিং করা ডকুমেন্ট, যেটা বিভিন্ন কোশ্চেন আছে, বিভিন্ন ধরনের কমেন্টস সহ যে ডকুমেন্ট, এই ডকুমেন্ট আপনারা ফলো করবেন। এখানে আমি আপনাদেরকে বলি এটা অ্যাটলিস্ট 2 টাইমস আপনাকে ফলো করতে হবে। আমরা যখন টোটাল গো থ্রু করবো একবার আমাদের সাথে, এবং এরপরে আপনাকে একবার গো থ্রু করতে হবে, এবং আপনাকে এটা বুঝে বুঝে আপনাকে এটা পড়তে হবে। এইটার ক্ষেত্রে মুখস্থ করার ক্ষেত্রে আমি বলি অনলি 20% আপনাকে মেমোরাইজ করতে হবে, 20% এখানে ইংলিশের মারপ্যাচ আছে, যেহেতু খুব হাই লেভেলের প্রফেশনাল পিপল যারা আছে তারা এই কোশ্চেন গুলো করে, সো তারা স্ট্যান্ডার্ড মেনটেন করে। এর জন্য আপনাকে 20% কোশ্চেন তারা ইংলিশের মারপ্যাচ দিয়ে আপনাকে ঘাইল করার চেষ্টা করবে, আর রেস্ট অফ দ্য 60% মূলত এই যে ডিসকাশন গুলো করি, আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স যেগুলো আছে, এইগুলো দিয়ে মূলত কভার করা যাবে। এবং বারবার আমি একটা কথা বলি, ইটস নট এ টেকনোলজিক্যাল এক্সাম, এটা কিন্তু কোনো আইটি এক্সাম না। সো আপনাকে অলওয়েজ থিঙ্ক করতে হবে বিজনেস পার্সপেক্টিভে, আসলে একটা অর্গানাইজেশন কেন অডিট করাবে, আইটি অডিট করাবে। ইনফরমেশন টেকনোলজি একটা অর্গানাইজেশনকে কিভাবে হেল্প করে এটা আপনারা জানেন, ম্যানেজমেন্ট বিজনেস বোঝে। সো সারা দুনিয়াতে কিন্তু বিজনেসটাই মেন। ম্যানেজমেন্ট একটা প্ল্যান করলো, যে একটা গোল সেট করলো, একটা অবজেক্টিভ সেট করলো, আমি এই কাজটা অ্যাচিভ করতে চাই। এই অবজেক্টিভকে অ্যাচিভ করার জন্য সে কি করে, কিছু প্রসেস ডিজাইন করে, এই প্রসেস অনুযায়ী আমার এই অবজেক্টিভটা অ্যাচিভ করবো। এবং এই ইনফরমেশন টেকনোলজি ওই বিজনেস প্রসেস গুলোকে স্মুথ করে, যেন ওই গোলকে অ্যাচিভ করতে পারে। তাহলে বুঝতেছেন যে আসলে ইনফরমেশন টেকনোলজি, বিজনেস ছাড়া আসলে ইনফরমেশন টেকনোলজির কোনো ভ্যালুই নাই। সেকেন্ড রিসোর্স যেটা আপনি ইউজ করবেন সেটা হলো সিজা কোশ্চেন আনসার এবং এক্সপ্লেনেশন ম্যানুয়াল, বুঝে বুঝে আপনাকে এটা হতে হবে, এটা মুখস্থ করার কোনো দরকার নাই। এবং আপনার যে নলেজ লেভেল যে পর্যন্ত, কারণ আমি বলি যে যখন আপনি দেখবেন যে আপনার এই ম্যানুয়ালটা 80% কোশ্চেন আপনি পারতেছেন, তখন আপনি হচ্ছে ফিট, আপনি এক্সাম দিতে পারেন। এবং আমরা যখন মক টেস্ট গুলো নেব, এই মক টেস্ট গুলোর পরে আমরা যখন গ্রিন সিগন্যাল দেবো, তখন আপনি আপনার এক্সামে দিতে পারবেন। এবং এইটা কন্টিনিউ আছে আমাদের সেশন গুলো, আপনি এই ব্যাচে ক্লাস করতে পারেন, নেক্সট ব্যাচে আপনি ক্লাস করতে পারেন, আপনার এই টিম আপনি পারতেছেন না, অন্য টিমে আপনার এনগেজ করে দেব। এবং ফাইনালি প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। সো আরেকটা স্লাইডে আমি যখন আপনি এক্সাম দিবেন, তখন 150টা কোশ্চেন যেহেতু আপনার থাকবে, আমরা এই টেস্ট গুলো নেওয়ার মাধ্যমে আপনাকে যে রাখতেছি, একটাই কাজ, কারণ সিজা ইজ এ গেম। এই গেমে আপনাকে উত্তীর্ণ হইতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে আনসার গুলো দিতে হবে। সো কিভাবে কোন টেকনিক অবলম্বন করে আপনি আনসার গুলো দিতে পারবেন, সেইটাই মূলত আমরা আপনাদের শেয়ার করব। কারণ একটা কোশ্চেনের জন্য আপনি অনলি 96 সেকেন্ড টাইম পাবেন। কোশ্চেন গুলো বড়ও হতে পারে, ছোটও হতে পারে। সো এই সময়ের মধ্যে আপনি কিভাবে কভার করবেন, সেইগুলোই মূলত আমরা আপনাদের সাথে শেয়ার করব। সো এই ছিল মূলত আমার আজকের ডিসকাশন। আমি মনে হয় একটু বেশি সময় নিয়ে ফেলেছি, আমি রিয়েলি সরি। আমি বলেছিলাম যে 1 ঘন্টার মধ্যে আপনাদের শেষ করব। সো স্যার, আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, যে কোনো ধরনের কোশ্চেন, প্লিজ আপনারা আমাদেরকে করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, মানে এক্সাম প্যাটার্নটা মানে এমসিকিউ বা মানে অন্যান্য ইস্যু, যেরকম আপনার মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা সাইড চুজ করা, এই ধরনের নাকি কিছু ল্যাব টাইপও থাকবে আর কি? না, এইখানে শুধুমাত্র আপনার এমসিকিউ থাকবে, কোনো ল্যাব থাকবে না, এমসিকিউ থাকবে। পুরো কোশ্চেনটা এমসিকিউ, এবং শুধুমাত্র আপনি একটা আনসারই ওখান থেকে আপনি দিতে পারবেন। হ্যাঁ, আপনার অপশন থাকবে না যে আপনি মাল্টিপল আনসার আপনি এখান থেকে করতে পারবেন, এরকম কোনো অপশন না। আসসালামু আলাইকুম, আমি রুবাইয়াত, আমি তিতাস গেছে আছি। আমি সিসার ট্রেনিংটা করেছিলাম 2018-তে, বাট এক্সাম দেওয়া হয় নাই। তো আমি এবার অলরেডি পেমেন্টও করে দিয়েছি, আমাকে ডিসেম্বরের মধ্যে আসলে এক্সামে বসতে হবে।
তো আমি দুইটা জিনিস জানতে চাচ্ছি। একটা হচ্ছে যে আপনাদের এক্সপিরিয়েন্স থেকে 150টার মধ্যে কতটা কোশ্চেন কারেক্ট হলে মানে আশা করা যায় যে আমি কোয়ালিফাই করব? কারণ হচ্ছে এইখানে পাসিং মার্ক 800 মার্ক, 800 মার্কের ওটা মধ্যে 450, কিন্তু এটা তো বলতেছেন র স্কোরে মানে স্কেল স্কোরে। আমি বলতেছি কিন্তু 80টা 90টা একটা অ্যাজাম্পশন আছে না যে এই কয়টা হলে হয়তো আশা করা যায় যে কোয়ালিফাই হবে। মূলত আমরা দেখছি আপনার এইভাবে তো আসলে আইসাকা তারাও ডিসক্লোজ করে না, তবে আমাদের একটা অ্যাসেসমেন্ট যেটা এখানে আপনার যদি 85 আপ হয় তখন মূলত তারা পাস করার বা ইয়ে করার মানে সম্ভাবনাটা বেশি থাকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো আমার যে আপনাদের যে মক টেস্ট গুলা সেটাতে খালি অ্যাটেন্ড করা যাবে কিনা? কারণ হ্যাঁ, শুধু মক টেস্ট গুলো অ্যাটেন্ড করা যাবে। আপনি স্যার আমাকে একটু যদি সময় দেন আমি একটু দেখাই আমাদের যে মক টেস্টের জন্য যে সাইট যেটা আছে, আমাদের মক টেস্টের জন্য যে সাইট যেটা আছে এটা কিন্তু আমাদের বিশেষ করে যারা পার্টিসিপেন্ট থাকে তাদের জন্য আমাদের এটা ফ্রি। হ্যাঁ, আমরা এটা ইয়ে করি না। আমি একটু দেখাই আপনাদেরকে। আমার আর একটা প্রশ্ন ছিল, বলবো? হ্যাঁ শিওর। স্যার এই সিজার মানে বাংলাদেশে মানে জব মানে ভ্যালুটা কেমন আর কি, একটু ধারণা চাচ্ছিলাম আর কি। বাংলাদেশে এই মুহূর্তে আসলে বাংলাদেশে আপনার যারা সিজা করা আছে এইখানে আমাদের প্রায় মোর দেন 500 আমার সিজা সার্টিফিকেশন বা এই রিলেটেড সার্টিফিকেশন যাদের আছে এদের প্রয়োজন 500-এর বেশি টিল নাও। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্স মিনিস্ট্রি বা টেলিকম সেক্টরের যে যেমন সিটিও ফর্ম বা বিভিন্ন ফর্মের ডিসকাশন অনুযায়ী আমরা জানি যে এতগুলো আমাদের প্রয়োজন। বাট এখন শুধুমাত্র আমাদের বাংলাদেশে 130 জন পাস করছে, এর মধ্যে 50% তারা দেশের বাইরে আছে। সো আপনি দেখবেন যে আরেকটা প্রশ্ন করি, ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত। আচ্ছা, বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু ধরেন ইউরোপ বা জাপান এইসব দেশে এটার স্যালারি মানে ইয়ে কেমন? এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্স হচ্ছে আপনার কানাডা, ইউএসএ, আপনার মিডল ইস্টের দেশগুলো, আপনার অস্ট্রেলিয়া। আপনি যদি একটু সার্চ দিয়ে দেখেন যে সিজা এর জন্য জবের স্কোপ কোন কোন জায়গাগুলোতে। কারণ একটা কথা বলি, আমাদের দেশের ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে আমরা কিন্তু এখনো পর্যন্ত টিল নাও আমরা 100% অটোমেশনে যাইতে পারি নাই। বাট বাইরের দেশগুলোতে কিন্তু ম্যাক্সিমাম দেশগুলো কিন্তু 100% তারা অটোমেশনে চলে গেছে। সো যেখানে অটোমেশন বেশি, যেখানে ইনফরমেশন টেকনোলজি বেশি, ইনফরমেশন সিস্টেমস বেশি, সেখানে কিন্তু আপনার এই অডিট গুলো অনেক বেশি। এবং আপনি যে কোনো সাইটে ঢুকে যদি একটু দেখেন যে সিজার জব স্কোপ কোন কোন জায়গাগুলোতে আছে বা প্রফেশনাল, যেমন আপনি যদি H1 ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করেন ইউএসএ তে এবং আপনার যদি এই সার্টিফিকেশন গুলো থাকে যেমন সিজা, সিজম অথবা CISSP, তখন কিন্তু আপনার প্রায়োরিটি এবং আপনার মার্কিংটা অনেক বেশি আপনি পান ওইখানে। সো এইখানে দেশের যেরকম পার্সপেক্টিভটা ভালো, ঠিক একইভাবে বিদেশে তার থেকে অনেক অনেক বেশি। সো একজন স্যার জিজ্ঞেস করছিলেন যে ওই আমাদের যে ইয়েটা দেখেন, আমাদের ওয়েবসাইট হচ্ছে learnspace.com। সো এইখানে হচ্ছে একটা সুবিধা হলো আপনি এখান থেকে বিভিন্ন কোর্স, যেমন আমরা যদি শুধুমাত্র সিজার কোর্সটার কথা বলি, সিজার কোর্সের মধ্যে আপনি এখানে কিছু ভিডিও পাবেন, কিছু ফ্রি লেকচারও আপনি এখানে দেখবেন। যেমন এখানে টেস্ট 1 এবং প্রতিটা ডোমেইনের উপর আমার আলাদা আলাদা করে এগুলো ডিজাইন করা। প্রতিটা ডোমেইন আপনি ডোমেইন 1-এ ঢুকবেন, আপনি ডোমেইন 1-এ ঢোকার পরে দেখেন যে আপনার এখানে এই কোর্সের টোটাল কোর্সেন কতগুলো, 150টা কোর্সেন, রিভিউ যেগুলো আছে, আপনি এইগুলো খুব সহজেই আপনি এক্সাম গুলো দিতে পারেন। সো আসলে মক টেস্ট গুলো দিলে একটাই সুবিধা হয় কি যে আপনি সিস্টেমটার সাথে অনেক পরিচিত হইতে পারেন। একটা ফাইনাল এক্সামে বসার আগে যখন আপনি 5টা এক্সাম দিয়ে যাবেন তখন কিন্তু আপনি আপনার স্ট্রেংথটা জানতে পারবেন যে মানে কোন লেভেলে আমি আছি, আমার কতটুকু গ্যাপ আছে, আমার কোন সেকশনটা আমার দুর্বলতা আছে। এবং এই ডোমেইন গুলো কিন্তু প্রতিটা টপিকস এর উপরে, যেমন ডোমেইন 1-এর আপনার যে টপিকস গুলো আছে, অডিট বলেন, আপনার ম্যানেজমেন্ট বলেন, প্রসেস বলেন, প্রতিটা সেকশনকে টাচ করছি আমি। এটা বিষয়টা এরকম না যে একটা সেকশন থেকে 10টা করছেন, এটা হলো প্রতিটা সেকশন যেন আপনি মেমোরাইজ করতে পারেন এবং এই রেজাল্ট গুলো আপনি প্রিজার্ভ করে রাখতে পারেন। এখানে একটা অপশন আছে যে মাই রেজাল্ট। সো মাই রেজাল্ট অপশনে আপনি এখানে রেজাল্ট গুলোকে পরবর্তীতে আবার রিভিউ করতে পারবেন। হ্যাঁ,
সো এই ধরনের ফ্যাসিলিটিস গুলো আমাদের এখানে আছে। সো আপনারা স্যার যারা বিশেষ করে আমাদের আজকের এই ক্লাস লেকচারটা পেতে চান, আমার যে আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল। জি জি স্যার। আচ্ছা, এই এক্সামের জন্য আইটি অডিট ফ্রেমওয়ার্কটা কি পড়তে হবে? আইটিএফ টা, আইটি অডিট ফ্রেমওয়ার্ক, এটা কি এক্সামের জন্য পড়তে হবে নাকি? স্যার আইটি অডিট ফ্রেমওয়ার্কটা এটা হচ্ছে আমার এই সিজার রিভিউ ম্যানুয়ালের মধ্যে যেটা আছে, আপনি এই ডকুমেন্টটা পড়লেই আপনার হবে। আর আপনি যদি অতিরিক্ত কোনো ডকুমেন্ট পড়তে চান, যদি আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, সেই ক্ষেত্রে আমি আপনাকে এই ডকুমেন্টটা প্রোভাইড করব। এই ডকুমেন্টটা হলো আইটিএফ, ইনফরমেশন টেকনোলজি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, এবং এটা হচ্ছে লেটেস্ট। এই কপিটাও আমি আপনাদেরকে প্রোভাইড করব। এটা এখানে যেমন যেটা বলছিলাম যে এক্সপার্ট রিভিউয়ারের মধ্যে ফার্স্ট বাংলাদেশি হিসেবে আমি কিন্তু এখানে কাজ করেছি, এবং আমার পজিশন হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড। ফার্স্ট বাংলাদেশি হিসেবে আপনাদের দোয়া এখানে কাজ করার সুযোগ হয়েছে। সো এই ডকুমেন্টটা আপনাদেরকে প্রোভাইড করবো। আসলে স্টেপ বাই স্টেপ কাজগুলো এখানে আরো সুন্দরভাবে বর্ণনা করা আছে। সো আপনি যদি এটা কি এক্সামের জন্য কি এটা পড়তে হবে কিনা এই ডকুমেন্টটা, আইটি অডিট ফ্রেমওয়ার্কটা? কনসেপ্টটা ক্লিয়ার যদি করতে চান, বা আপনি যখন আপনি অডিট করবেন এজ এ প্রফেশনাল হিসেবে, প্র্যাকটিশনার হিসেবে আপনি এই ডকুমেন্টটা করতে পারবেন, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি। সো